তোমাদের সবচেয়ে মোস্ট অ্যাওয়েটেড চ্যাপ্টার খনিজ সম্পদ, ধাতু ও অধাতুর উপর। আমরা এখানে মূলত ধাতু নিষ্কাশন এবং অধাতু নিষ্কাশন নিয়ে যাবতীয় আলোচনা এগুলো হচ্ছে গিয়ে আমরা এই অধ্যায়ে শিখবো। তো আমরা শিলা রিলেটেড আলোচনা করেছিলাম, অর্থাৎ আমাদের যে খনিজ সম্পদ কি সেগুলো। তো শিলা রিলেটেড একদম বিস্তারিত আলোচনা করেছি আমরা হাতে ধরে ধরে। খনিজ এবং আকরিকের মধ্যে যে মূল পার্থক্য, যেটা নিয়ে সবারই কনফিউশন থাকে, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করছি যে আকরিকটা আসলে কি। ধাতু নিষ্কাশনের যে প্রত্যেকটা স্টেপ আমরা হচ্ছে গিয়ে এই স্টেপগুলো নিয়েই তো আমাদের চ্যাপ্টারটা সাজানো হয়েছে। আমরা সেই স্টেপগুলোকে ইন ডিটেলস ব্রেকডাউন করেছি। আকরিকের ঘনীকরণ, এই ঘনীকরণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা এখানে করেছি। আমাদের যে রাসায়নিক পদ্ধতি সেটা নিয়ে আমরা ইন ডিটেলস ব্রেকডাউন করেছি, একদম ইন ডিটেলস তড়িৎ বিশ্লেষণ পর্যন্ত একেবারে ইন ডিটেলস ব্রেকডাউন আমাদের করা হয়েছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো স্টুডেন্টসরা? তোমাদের সাথে বেশ কয়েকদিন পর দেখা হলো কেমিস্ট্রি নিয়ে। কেমিস্ট্রিতে তোমরা যারা এসএসসি 27-28 ব্যাচ আছো, স্পেশালি এসএসসি 27-28, তোমাদের জন্যই আমি রিথিঙ্কের পক্ষ থেকে কেমিস্ট্রি নিয়ে সবার আগে হাজির হয়েছি। কেমিস্ট্রিতে অলরেডি কিন্তু একটা প্লেলিস্ট তোমাদের জন্য করে ফেলছি। চ্যাপ্টার 11 খুব ভালনারেবল এবং ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুবই সিগনিফিকেন্ট। তোমরা জানো এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে জৈব যৌগ রিলেটেড, অর্থাৎ নাম যদিও খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ এখানে আমরা জৈব যৌগ পড়ি, তোমরা জানো। তো সেটার প্লেলিস্টটা কিন্তু অলরেডি আমাদের পেজে আপলোড দেওয়া আছে, আমাদের প্লেলিস্ট আপলোড দেওয়া আছে আমাদের হচ্ছে তো আমাদের ইউটিউব চ্যানেলে। তুমি যদি চ্যানেল থেকে দেখতে পারবা তুমি ইজিলি। তো আমি আরেকটা অধ্যায়ের প্লেলিস্ট নিয়ে আসছি। এই অধ্যায়টা স্পেশাল। কেন স্পেশাল? আমি একটা পোল দিয়েছিলাম, তোমরা যদি মনে করে থাকো বা মনে থাকে যদি তোমাদের, সেখানে হচ্ছে ওই পোলে আমরা এই যে খনিজ সম্পদ, এই ধাতু এবং অধাতু, এটার উপর তোমরা সবচেয়ে বেশি ভোট দিয়েছো। এবং শুধু তাই নয়, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজেও এইটার উপর সবচেয়ে বেশি ভোট আসছে যে ভাইয়া আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু লাগবেই লাগবে। এটার কারণও আছে, আমি জানি কেন জানো। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এই চ্যাপ্টারটার আগামাথা কিছু বুঝতাম না। আমি আসলে এই চ্যাপ্টারের আগামাথা কিছু বুঝতাম না। কেমিস্ট্রি আমার ভালো লাগতো, কিন্তু কেন জানি এই চ্যাপ্টারটা আমি ফিল করতে পারতাম না, কি হয়েছে না হয়েছে বুঝতে পারতাম না। আমাদের আবার আগের এডিশনের বই ছিল, সেখানে আবার একটু অন্যভাবে দেওয়া ছিল। তো এখন আমি আসলে এই ব্যাপারগুলো আমিও ফিল করি, যে তোমরাও মোস্ট প্রবলি সেম জিনিসই ফিল করো, যে ভাইয়া এই চ্যাপ্টারটা তো হয়তো পড়ি, কী হইতেছে বুঝি, বাট আসলে চ্যাপ্টারটা কেমন জানি অদ্ভুত লাগে। আবার এমনও হয় যে ভাইয়া কিছুই বুঝি না। অনেক রকম, যত রকমের সমস্যা আছে সব কিছু আজকে সলভ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা একদম তুলাধুনা করে দিব তোমাদেরকে এই প্লেলিস্টের মধ্যে। তোমরা সব কিছু ইজিলি বুঝতে পারবা, করা কনসেপ্ট সহ বুঝতে পারবা, কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তুমি বুঝে যখন তুমি এবার পড়বা, তুমি শিখবা, তুমি এই চ্যাপ্টারটা অ্যান্সার করতে সবচেয়ে বেশি ভালোবাসবা। আই ক্যান অ্যাসিওর দ্যাট। তাহলে আসো আমি এবার কালক্ষেপণ না করে একদম সরাসরি চ্যাপ্টারের মধ্যে চলে যাই। এই যে খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু, এই চ্যাপ্টারের মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। এই চ্যাপ্টারটার মূল যেই পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ধাতু নিষ্কাশন। অর্থাৎ আমরা খনিজ থেকে যে ধাতু বের করি, আমাদের প্রয়োজনীয় ধাতু, দেখো মাটির নিচে যে খনিজগুলো থাকে এগুলা কিন্তু আসলে মানে একেবারে সরাসরি উঠায়া, মানে তুমি চিন্তা করে দেখো, ধান থেকে আমি যখন ধান রোপণ করি, ওকে, যখন আমি ধান রোপণ করি তখন কি হয়, তখন ধান থেকে আসলে আমি বীজ পাচ্ছি ধানের, তাই না? অর্থাৎ আমি সেইটাকে তখন হচ্ছে গিয়ে আমি যখন আমার কাছে ধানের বীজ থাকে, সেই ধানের বীজটাকে আমি কি করতেছি, তখন সেই ধানের বীজ বা ধানের শীষ বলতে পারো, সো ধানের বীজ বা ধানের শীষ যেখান থেকে আমরা ধানের চালটা পাই, সেটাকে নিয়ে অনেক রকম প্রসেস করার পর ফাইনালি আমাদের চালটা আসে। আবার ওই চালটারে রান্না করি, তারপরে না ভাত খাই, চাল রান্না করে তারপরে ভাত খাই। তার মানে অনেকগুলো প্রসেস আছে। সরাসরি তো ধরে মাটি থেকে মনে করো সে ঘাস উঠে খাওয়া শুরু করা, এই ব্যাপারটা তো তা না, তাই না? তার মানে হলো যে ধাতুর ব্যাপারটাও এরকম। ধাতু ব্যাপারটা কি এমন, আমাদের ইউজ করা, আমরা যে ধাতুগুলো আমরা ইউজ করি দৈনন্দিন প্রয়োজনীয় কাজে, সেগুলো মাটি থেকে খাবলা ধরে উঠে ফেললাম না, নট লাইক দ্যাট। অনেক প্রসেস আছে, অনেক ধরনের ভেজাল আছে, এগুলো সরায় টরায় অনেক প্রসেসিং করা, তারপর ধাতু বের করতে, এগুলোকেই ধাতু এক্সট্রাকশন বা ধাতু নিষ্কাশন বলে। এই রিলেটেড পড়াশোনাই মূলত এই অধ্যায়ে। তাহলে আসো আমি প্রথমে এই অধ্যায়ের যে মেন টপিক সেগুলো চলে যাই, যে আমরা আসলে কি কি ফরম্যাট আমরা পাই, আমরা যে জিনিসগুলো পাই সেগুলো কী আকারে পাই। তো শুরুতে আমাদের আলোচনা কিন্তু এটা নিয়েই, অর্থাৎ আমরা যে ধাতুগুলো পাই সেগুলো হচ্ছে আমাদের জন্য খনিজ সম্পদ। সেগুলো কি খনিজ সম্পদ? মাটি হোক কিংবা পানি হোক কিংবা বায়ু হোক, আমাদের মধ্যে একটা ধারণা এরকম যে খনিজ শব্দটা শুনলে আমরা কেন জানি বাই ডিফল্ট নিজেদের মনের মধ্যে এরকম একটা চিন্তা ঢুকায় ফেলি মাথার মধ্যে। এটা আমি নিজেও এত বছর ঢুকায় আসতাম যখন আমি হচ্ছে কি স্টুডেন্ট ছিলাম, যে আমার কাছে মনে হতো খনিজ মানেই হলো মাটির নিচে কিছু একটা হয়েছে, মনে হয় বিশাল বিশাল কিছু একটা। বিষয়টা এরকম না। খনিজ কথাটার অর্থ হচ্ছে আমার কাছে রিসোর্সফুল। রিসোর্সফুল মানে কি, আমার কাছে প্রয়োজনীয় এমন কিছু একটা যেটা আমি যেখান থেকেই নিতে পারি, সেটাই খনিজ। কথাটা কি বুঝছো? এই যে দেখো এই টার্মটা খনিজ সম্পদ,
এই টার্মটা হচ্ছে আমার কাছে প্রয়োজনীয় হইতে হবে। প্রয়োজনীয় কোনো কিছু আমি যেখান থেকেই পাই না কেন, সেখান থেকেই যদি নেই, তাইলেই সেটা খনিজ। এই মাটি মুটি ভুলে যাও। তার মানে খনিজ কই কই থাকতে পারে বলো তো ভাইয়ারা? বলতে পারো ভাইয়া তাহলে খনিজ কই কই আছে? খনিজ ক্যান বি ইনসাইড মাটি। ইনসাইড মাটি মানে হলো মাটির গহ্বরে থাকতে পারে, ভূগহ্বরে। তাছাড়া এটা পানির মধ্যে থাকতে পারে, পানির সোর্স থেকে খনিজ পেতে পারি। ইভেন বায়ুমণ্ডল থেকে খনিজ পেতে পারি। ঠিক আছে, বায়ুমণ্ডল থেকে খনিজ পেতে পারি। দেখো এইখানে যে তোমাদের যে ছবিটা দেওয়া আছে, তোমাদের এটা বইয়েরই ছবি, তোমাদের এটার মধ্যে হচ্ছে গিয়ে মাটি, ভূগহ্বরের অংশ, ভূপৃষ্ঠের অংশ, মাটি অর্থাৎ ভূপৃষ্ঠ। আমাদের পৃথিবী যদি ধরো এটা যদি পৃথিবী হয়, এই পৃথিবীর অনেক ধরনের লেয়ার আছে, হ্যাঁ, এরকম থার্স্ট ক্রাস্ট এরকম বিভিন্ন লেয়ার আছে। এরকম যত গভীরে যাবা তত ভিন্ন ভিন্ন রকমের লেয়ার পাবা। অর্থাৎ সব মাটি মানে আমাদের পৃথিবীর ভিতরের যে মাটি, সেটার লেয়ারটা আসলে কি না, সেটার লেয়ারটা আসলে একদম সেম না। ওকে, সেটার লেয়ারটা একদম সেম না। সো তার মানে ভিন্ন ভিন্ন লেয়ারে ভিন্ন ভিন্ন রকমের মাটি পাবা। ওকে ফাইন। আমাদের একদম প্রথম দিকের যে লেয়ারগুলো অর্থাৎ ভূপৃষ্ঠ, ভূত্বক, সেইটার প্রধান উপাদানগুলো দেওয়া আছে। যেমন দেখো প্রধান উপাদান অক্সিজেন আছে, তারপর আসলে মেন কি আছে, সিলিকন আছে অনেক পরিমাণ, অ্যালুমিনিয়াম পাওয়া যায়, এরপর আয়রন, ক্যালসিয়াম এগুলো টুকটাক পাওয়া যায়, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, সোডিয়াম 3% পাওয়া যায়। তার মানে আমাদের ভূত্বকের মধ্যে এই কিছু পরিমাণ দেওয়া আছে। তাছাড়া পানির মধ্যে বা তরল, পানি বলতে আসলে পানি বলাটা আসলে ভুল হচ্ছে, আমি কি বলতে পারি, আমরা তরল বলতে পারি। তাহলে এখানে আমি সেগমেন্টটা কি করতে পারি, আমি সেগমেন্টটা এরকম করতে পারি, খনিজ সম্পদ কঠিন হইতে পারে, খনিজ সম্পদ তরল হইতে পারে, অথবা খনিজ সম্পদ বায়বীয় হতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে তুমি তরল কিভাবে হইল, যেমন ধরো সমুদ্রের পানি, বলো তো সমুদ্রের পানি, তাই না? সমুদ্রের পানির মধ্যে কি কি আছে? সমুদ্রের পানির মধ্যে তুমি জানো যে সোডিয়াম ক্লোরাইড পাইতে পারো, সোডিয়াম আয়োডাইড পাইতে পারো। তাহলে সেখান থেকে তুমি কি পাচ্ছ? সেখান থেকে তুমি কিন্তু ভাইয়ারা ইজিলি তুমি কিন্তু সেখান থেকে সোডিয়াম পাচ্ছ, ক্লোরিন পাচ্ছ, অথবা সোডিয়াম আয়োডাইড থেকে সোডিয়ামও পাচ্ছ, আবার ওদিক থেকে আয়োডিনও পাচ্ছ। তার মানে এই যে প্রয়োজনীয় যেই জিনিসগুলো আমরা এক্সট্রাক্ট করতেছি, সেটা ধাতু হোক কিংবা অধাতু হোক, যাই হোক, আমাদের জন্য প্রয়োজনীয় এমন কিছু যদি আমি বের করতে পারি, তাহলে সেই জায়গাটাই হচ্ছে খনিজ। যেমন সমুদ্রের পানি, এখান থেকে আমরা এগুলা পাচ্ছি, তাই এটাকেও আমরা কি বলতেছি, খনিজ বলতেছি। কথাটা ক্লিয়ার? বুঝছো? তাহলে দেখো কিভাবে আসলে তরল জিনিসও খনিজ হয়, এটা আশা করি বুঝছো। তারপর বায়বীয়ের কথা যদি আমি বলি, দেখো তো আমাদের বায়ুমণ্ডল, আমি যদি বায়ুমণ্ডলের কথা বলি, বায়ুমণ্ডল, আসো, আমি যদি বায়ুমণ্ডলের কথা বলি, বায়ুমণ্ডল, এইখানে দেখো, এইখানে হচ্ছে অক্সিজেন আছে, আছে হচ্ছে নাইট্রোজেন বাতাসের মধ্যে। তাহলে এই যে অক্সিজেন, নাইট্রোজেন, এই যে অধাতুগুলো যে আমরা পাচ্ছি, এই যে অধাতুগুলো যে আমরা পাচ্ছি, এগুলো তো আমাদের জন্য প্রয়োজনীয়। অক্সিজেন, নাইট্রোজেন, আমরা অক্সিজেন, নাইট্রোজেন কোত্থেকে পাচ্ছি? বায়ুমণ্ডল থেকে পাচ্ছি। তার মানে বায়ুমণ্ডলও কিন্তু অবশ্যই খনিজ সম্পদের উৎস, বা বায়ুমণ্ডল আমাদের জন্য খনিজ সম্পদ। তাহলে এই যে কঠিন, তরল বা বায়বীয়, প্রয়োজনীয় যা আসলে আমরা যেখান থেকে পাবো, সেই জায়গাটাকেই খনিজ সম্পদ বলতেছে, বা সেটাকে আমরা খনিজ সম্পদ বলতেছি। ক্লিয়ার? একদম ইজি, কোনো ব্যাপার নেই। আসো তাহলে এবার হচ্ছে আমরা নেক্সটে যাই। ওকে, দেখো এবার আমাদের একটু শিলা নিয়ে কথাবার্তা বলা লাগবে। কারণ কি, শিলা হচ্ছে এটাকে ইংলিশে কথা বললে, ইংলিশ বললে তোমরা আরও ক্লিয়ারলি বুঝবা। শিলা মানে হচ্ছে রক, ROCK, রক্স। অর্থাৎ আমরা যেটাকে পাহাড়ের পাথর বলি, নট পাহাড়, মানে পাহাড়ে যেসব পাথর পাওয়া যেতে পারে, তোমরা দেখছো না বড় বড় পাথর পাওয়া যায়, তো এই যে বিভিন্ন ধরনের পাথর, এগুলোকে আমরা রক্স বা শিলা বলি। যেমন ছবি দেখো, ছবি হচ্ছে, আমি এই পাশে একটু দেখাই, ছবিগুলো দেখলে একটু ক্লিয়ার হবা। দেখো এই যে এখানে বিভিন্ন রকমের রক্স বা হচ্ছে গিয়ে শিলা আছে। যেমন হচ্ছে কি কি ধরনের, দেখো এই যে এরকম যে পাথর টাইপের যে জিনিসগুলো দেখতেছো না, এগুলা কিন্তু বিভিন্ন রকমের শিলা, এগুলোকে আমরা রক্স বা শিলা বলতেছি। আচ্ছা, এই শিলাগুলো কোত্থেকে আসলো, কীভাবে আসলো, আসলে এটা জানি আমরা এই বিষয়টা। শিলা 3 ধরনের পাওয়া যায়। প্রথমত আমরা যেটা পাবো, দেখো প্রথমত আমরা কি পাচ্ছি শিলার ক্ষেত্রে, প্রথমত আমরা পাচ্ছি হচ্ছে আগ্নেয় শিলা বা ইগনাস রক। তারপরে আমরা পাচ্ছি পাললিক শিলা বা সেডিমেন্টারি রক। তারপর আমরা পাচ্ছি হচ্ছে রূপান্তরিত শিলা বা হচ্ছে মেটামরফিক রকস। ক্লিয়ার? তাহলে এইখানে দেখো তো, এই যে আমি যে লিখলাম এই জায়গাটায়, দেখো এটা কি, ইগনাস রক হচ্ছে, এইগুলা হচ্ছে আমাদের আগ্নেয় শিলা। ঠিক আছে, এটা আগ্নেয় শিলার একটা
মানে ফাইনাল রূপ। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা ফাইনাল রূপ দেখতে পাচ্ছ। সেডিমেন্টারি যেটা, এই যে সেডিমেন্টারি, এটা হচ্ছে আমাদের পাললিক, এটা পাললিক। এগুলো কিভাবে আসছে সব আমরা ডিটেলসে দেখব। তারপরে যে এই পাশের যে পাথরটা দেখতে পাচ্ছ বা রকটা দেখতে পাচ্ছ, এই শিলাটাকে আমরা বলছি রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলা, ঠিক আছে, এটাকে আমরা বলছি রূপান্তরিত শিলা বা পাথর। এবার আসো আমরা হচ্ছে বলি তাহলে যে আগ্নেয় শিলা ব্যাপারটা কি। দেখো তোমরা বিভিন্ন রকমের শুনছো না দাবানল। দাবানল হচ্ছে এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা হচ্ছে এরকম লাভা বের হয়ে আসে ভূগর্ভের বিভিন্ন স্থান অনেক বেশি উত্তপ্ত হয়, সেখান থেকে তখন অনেক গরম, অনেক উত্তপ্ত, প্রচুর 1000 ডিগ্রি সেলসিয়াসেরও থেকেও বেশি উত্তপ্ত বস্তু যখন এরকম ফিনিক দিয়ে বের হয়ে আসে লাভা আকারে, তখন আমরা সেই প্রাকৃতিক দুর্যোগটাকে বলতেছি দাবানল। ওই লাভাগুলো যখন বের আসে তখন তার হিট আগুন আকারে ছড়িয়ে পড়ে, বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়া তোমরা দেখছো বেশ কয়েকবার এর আগে দাবানল হয়েছে। তাছাড়া হচ্ছে গিয়ে আমেরিকার বিভিন্ন হচ্ছে গিয়ে সাউথ সাইড যেগুলো আছে, বিভিন্ন সাউথ স্টেট আছে, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া ওসব যেসব জায়গায় আছে, ওই জায়গাগুলো লস অ্যাঞ্জেলসে কিছুদিন আগে হয়েছে, এরকম কিছু কিছু জায়গায় দাবানল হয়। দাবানল মানেই হচ্ছে এই যে যখন এরকম আগ্নেয়োৎপাত বের হয়ে আসে, লাভা বের হয়ে আসে, তখন সেখান থেকে দাবানল সৃষ্টি হয়। এই লাভা বের হয়ে আসাটা দাবানল না, এইটার ফলে যে ইফেক্টটা, দুর্যোগটা আমরা দেখতে পাই, সেটা দাবানল। তো এই যে লাভাটা যখন বের হয়ে আসতেছে, বের হয়ে এসে তো ভূত্বকের উপর অর্থাৎ ভূপৃষ্ঠে একটা জায়গায় এই বস্তু সহ গরম লাভাটা এসে জমা হবে। দেখো এটা একটা সময়, এই গরম জিনিসটা একটা সময় গিয়ে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে শক্ত পাথরের মতো হয়ে যায়। ঠান্ডা হলে তো স্বাভাবিক শক্ত পাথর মতো হয়ে যাবে না? তুমি দেখছো না এই যে লোহা টোহা যে বানায়, ওরা কি করে, লোহাকে এমনি পিটায় না? তোমরা দেখছো যে যারা কামার আছে, কামার আই গেস কামারই বলে, কুমার তো বলার কথা না, কামার বলে, কামার যারা আছে তারা দেখবা এরকম কয়লার মধ্যে গরম করে তা প্রচুর পরিমাণ উত্তপ্ত করে। এরপরে যখন এটা পিঠায় উত্তপ্ত করলে কি হয়, জিনিসটা হচ্ছে গিয়ে হিটের কারণে এটা নমনীয় হয়ে যায়। নমনীয় হওয়ার পর পরে পিঠায় পুঠায় এটা সাইজ করে এবার পানিতে চুবাই দেয়। পানিতে চুবাই দিলে কি হবে, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে তার নমনীয়তা আর থাকে না, কারণ সে শক্ত হয়ে যায়। একইভাবে এই লাভা থেকে বের হয়ে আসা যে বস্তুগুলো আছে, এইগুলা হচ্ছে গিয়ে এরকম ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে পাথর হয়ে যায়। ওই যে যে পাথরটা হয়ে গেল সেটাকেই আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে আগ্নেয় শিলা। বুঝতে পারছো? তাহলে এইখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি লাভা বা উত্তপ্ত বস্তু, উত্তপ্ত যে বস্তুটা আছে গরম বস্তু, তাই না? এটা উত্তপ্ত বা গরম বস্তু, এটা কি হয় বলো তো, এটা হচ্ছে কি ঠান্ডা হয়। এটা যখন ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পর আমরা যে স্তূপ আকারে যে পাথর শক্ত কঠিন পদার্থটা পাই, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা নাম দেখেই বুঝতে পারছো, আগ্নেয়, আগ্নেয় মানে কি, অগ্নি জাতীয় পদার্থ থেকে উৎপত্তি হয়েছে এরকম। তাহলে আগ্নেয় শিলা এভাবে আমরা পাচ্ছি। ক্লিয়ার? ভেরি ইজি। যেমন একটা এক্সাম্পল দেখাই, যেমন যেমন হচ্ছে গ্রানাইট, বিভিন্ন গ্রানাইট পাথর আছে, এগুলাকে আমরা কি বলতেছি, এই গ্রানাইট পাথরগুলোকে আমরা বলতেছি যে আগ্নেয় শিলা। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে আমরা চলে যাই পাললিক শিলায়, সেডিমেন্টারি বা পাললিক শিলা। দেখো ধরো কথার কথা কোনো একটা জায়গা আছে, দেখো আমাদের ভূপৃষ্ঠ কিন্তু আসলে সমতল না, অনেক কিছু হইতে পারে। আচ্ছা আমি বেশি উঁচা নিচা দিয়ে ফেলছি, ধরো এই যে এরকম উঁচা নিচা বিভিন্ন রকমের পজিশন আছে, ভূপৃষ্ঠে কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। এবার মনে করো, এবার বুঝো একটা বিষয়, তোমাদের একটু ক্লিয়ারলি বলি আমি। ধরো এই যে পানি, যেহেতু আমি নীল কালার দিলাম, মনে করো এখান থেকে কোনো একটা ভাবে পানির ফ্লো আসছে, পানির ফ্লো যাচ্ছে, ওকে, পানির ফ্লো তো যাবেই, মাস্ট কোনোভাবে গেল, ঝড় বৃষ্টি বাদলা বাদল বা বন্যা কিছু একটা হইলো, তো পানির ফ্লো গেল। এখন বলো পানির মধ্যে কি খালি পানি আছে? না, পানির মধ্যে তো বহুত কণা মনা বহুত কিছু আছে, অনেক ধূলিকণা আছে, অনেক কিছু আছে, বিভিন্ন রকমের পদার্থ আছে, বিভিন্ন রকমের বস্তু আছে, ধাতব বস্তু, অধাতব বস্তু, ধাতব যৌগ, অধাতব যৌগ, অনেক ধরনের অনেক কিছু আছে, ঠিক আছে? তার মানে ওই পানির মধ্যেই কিন্তু কি আছে বলো, পানির মধ্যে কিন্তু আমরা প্রথমেই বলছি যে পানির মধ্যেও খনিজ থাকতে পারে। কিভাবে? ওই যে পানির মধ্যে যে পদার্থগুলো থাকে এগুলোও কিন্তু কি খনিজ। তাহলে এখন পানির মধ্যে যে জিনিসগুলো আছে, তুমি চিন্তা করো, পানিতে যাচ্ছে যাচ্ছে, বলো তো ও যখন এইভাবে যখন পানিটা গেল, আমি একটু ভুলভাবে বলছি, যখন পানিটা যাবে বলো তো, এইভাবে যাওয়ার সময়, ধরো এটা একটু যায় অনেক, হ্যাঁ ঠিক আছে, পানিটা মনে করো যে যাচ্ছে, তখন কিন্তু এই যে এইভাবে এরকম একটা বাধার সম্মুখীন হচ্ছে, তাই না? তাহলে এইভাবে গিয়ে কিন্তু সে এই জায়গাটা বাধা পাচ্ছে, সহজ কথায় বললে এই জায়গায় সেটা বাড়ি খাচ্ছে। আচ্ছা এই বাধাটা পাওয়ার সময় কি হবে বলো,
এই যে বাধাটা যখন সে পাবে, এই বাধাটা পাওয়ার সময় আমি ধরলাম পানির মধ্যে একটা এরকম সাদা সাদা কিছু একটা পদার্থ আছে। তাহলে এই যে সাদা সাদা পদার্থগুলো, এইগুলা এই জায়গায় এসে একটা চরম বাধা অনুভব করবে। বাধা অনুভব করার মানে কি হবে, দেখো এই তলগুলা কি, সারফেসের তলগুলো অমসৃণ না, এই অমসৃণ খাজের মধ্যে ওই খনিজ পদার্থগুলো এসে আটকায় যায়। বুঝছো তুমি বিষয়টা কি বুঝছো? তুমি বিভিন্ন ধরনের র্যাপ দেখছো না, জুতার হচ্ছে তোমরা বিভিন্ন জুতা দেখছো যে এরকম হচ্ছে জুতার র্যাপগুলো এইভাবে জুতাটাকে এইভাবে আটকায় দেওয়া হয় কেন? দেখবা যে এরকম খসখসে ফোমের উপরে একটা খসখসে সারফেস থাকে, ওই সারফেসটা এরকম কাপড়ের মধ্যে তুলার টাইপের কাপড়ের মধ্যে যখন তুমি আটকায় দাও তখন এভাবে তুমি র্যাপ করে দিচ্ছ। ওই রকম একটা অমসৃণ জায়গায় যখন খাজ থাকে, ওই খাজের মাঝখানে কিন্তু অনেক কিছু আটকা যেতে পারে। তাহলে এই জায়গাগুলো, এই যে ভূপৃষ্ঠ তো অমসৃণ, তাই না, এই ভূপৃষ্ঠ তো অমসৃণ, এই অমসৃণ ভূপৃষ্ঠের মধ্যে দিয়ে কিছু খনিজ বা খাজ আটকায় গেল। এইভাবে সে আটকায় গিয়ে বিভিন্নভাবে, এইটা যে শুধুমাত্র আমি ধরো বাতাসের কথা বলি, বাতাসটা আমি ধরলাম এরকম দিলাম, বাতাস তো মনে করে এরকম বাতাস আসে, তাই না? সো বাতাসের মধ্যেও কি আছে, আমরা বলছি ধূলিকণা, বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। তাহলে ঘূর্ণিঝড় বলো, পানি বলো, প্রবাহ বলো, বিভিন্ন প্রবাহ যাই হোক না কেন, এইরকম বিভিন্ন জায়গায়, তাহলে আমরা সেই জায়গায় যাই, আসো, এরকম বিভিন্ন জায়গায় কোনো না কোনো একটা অংশে দেখা যাবে কি খাজের মতো কিছু এরকম কিছু আটকায় যাবে। আটকায় গিয়ে দীর্ঘদিন, অনেক সময়, এটা কিন্তু যেন কোনো সময় না, বছরের পর বছর, দীর্ঘ সময়, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী, দীর্ঘ সময়ের মধ্যে এরকম অল্প অল্প করে জমতে জমতে এগুলো এক ধরনের রক্স বা হচ্ছে গিয়ে শিলায় রূপান্তরিত হচ্ছে। এটা যে একটা ছোটোখাটো একটা পাথর হবে এমন না, এটা একটা বিশাল একটা জিনিস হইতে পারে, একটা লেন্দি। মনে করো এই রকটা, কথার কথা ধরো আমি যে জিনিসটা আঁকলাম, এই রকটা এমনও হইতে পারে, এমন বিশাল একটা লেন্দি রক হইতে পারে, হ্যাঁ, যা এই জায়গাটায় জমে যেতে পারে। তাহলে এই জিনিসগুলোকে আমরা বলতে হচ্ছে সেডিমেন্টারি। পলি, তোমরা পলি দেখছো না, পলিভূমিক অঞ্চল, পলি জাতীয়, পলি মানে কি, যেখান থেকে পানির প্রবাহ হয়, বা এই প্রবাহটা শুধু পানি না, এটা ঘূর্ণিঝড়, বাতাস, বন্যা রিলেটেড যত ধরনের প্রবাহই আছে সব ধরনের প্রবাহটাই ইনক্লুড করতেছে। তাহলে প্রবাহের ফলে যে এরকম স্তূপ সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা বলছি সেডিমেন্টারি বা পাললিক শিলা। ওকে বললাম ভাই, ওকে। সো তার মানে বিষয়টা বুঝতে পারছো আশা করি, যে পাললিক শিলার ব্যাপারটা হচ্ছে এই দীর্ঘদিন যাবৎ জমা হওয়া একটা বিষয়। যেমন আমরা এটার এক্সাম্পল আকারে বলতে পারি পাললিক শিলা যেটা, আচ্ছা আমি হচ্ছে কালারটা একটু হলুদ করে দিই, এইটা কালারটা আসলে স্পষ্ট দেখা যায় না। যেমন হচ্ছে বেলে পাথর, হ্যাঁ, এক্সাম্পল, বিভিন্ন জায়গায় এটা আমাদের দেশেও জমা হয় বেলে পাথর, বিভিন্ন দেখবা হচ্ছে যেখানে প্লাস্টোসিন ভূমির উপরে পলি জমা হয়েছে এমন জায়গা আমাদের দেশে যা আছে, ওই জায়গাগুলো গেলে তুমি বেলে পাথর পাবা। আমাদের বেলে পাথর তুমি হচ্ছে গিয়ে দক্ষিণাঞ্চলেও প্রচুর পরিমাণ বেলে পাথর পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো আমরা হচ্ছে গিয়ে একটু দেখি রূপান্তরিত শিলা। দেখো এই নামটা রূপান্তরিত, যে মেটামরফিক, এই নামটা বাংলায় আরো সুন্দর করে বলা হয়েছে রূপান্তরিত শিলা, তাই না? এই যে রূপান্তরিত, এই টার্মটা আসলে মানে কি, এর মানে হচ্ছে সে আসলে কনভার্ট হয়েছে। কাদের কাছ থেকে কনভার্ট হয়েছে? এই যে আমরা আগ্নেয় শিলা আর যে পাললিক শিলা দেখলাম, ঠিক আছে, কি কি বলতো ভাইয়ারা? আগ্নেয় শিলা, এই যে দেখো আগ্নেয় শিলা ও হচ্ছে পাললিক শিলা, পাললিক শিলা, এই যে দুই ধরনের শিলা আমরা দেখতে পাইলাম, এই দুই ধরনের শিলা, এই দুই ধরনের যে শিলা, ঠিক আছে, এই দুই ধরনের শিলা থেকেই জন্ম নেয় হচ্ছে আমাদের রূপান্তরিত শিলা। বুঝতে পারছো কিভাবে? এদের কাছ থেকেই জন্ম নেয়, এদের কাছ থেকেই জন্ম নেয়, কারা জন্ম নেয়? এদের কাছ থেকে জন্ম নেয় হচ্ছে আমাদের রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলা, ঠিক আছে। এই যে এতবার শিলা শিলা বলতেছি, তোমরা আমি যখন তোমাদের মতো ছিলাম, তোমাদের মতো এরকম 9-10-এ পড়তাম, ওই সময় এক ধরনের গান প্রচলিত ছিল, মাই নেম ইজ শিলা, শিলা কি জাওয়ানি, ওই টাইপের। এই যে বারবার যে শিলা শিলা বলতেছি, আমার মাথায় ঘুরতেছে ওই যে মাই নেম ইজ শিলা, ঠিক আছে। তো এরকম কিছু আছে, হ্যাঁ, মাই নেম ইজ শিলা, ওই গানটার কথা মনে পড়ে গেল। তাহলে এখন দেখো এই যে রূপান্তরিত শিলা, এই রূপান্তরিত শিলা যেটা, এটা কোত্থেকে আসতেছে? আগ্নেয় শিলা আর পাললিক শিলা থেকে আসতেছে। এই আগ্নেয় শিলা এবং পাললিক শিলা থেকে কিভাবে আসে রূপান্তরিত শিলা? এটা আসে হচ্ছে ভূগর্ভে, ঠিক আছে। এটা আসে হচ্ছে কিভাবে? যদি কোনোভাবে এই আগ্নেয় শিলা আর পাললিক শিলা, বুঝছো কি বলছি আমি আসলে যেটা বলতে চাচ্ছি, এই যে আগ্নেয় শিলা আর পাললিক শিলা আছে,
এরা যখন বিভিন্ন কালের পরিক্রমা, বিভিন্ন ইনসিডেন্টের কারণে, বিভিন্ন দুর্যোগ, মূলত বিভিন্ন দুর্যোগের কারণে যখন এরা ভূগর্ভস্থের নিচে চলে যায়, এমন পরিস্থিতি তৈরি হয়। এটা কিন্তু আসলে দেখো যেন তেন 2-3 দিনের 4-5 দিনের ব্যাপার না, তোমরা তো বুঝতেই পারছো। এটা বছরের পর বছর, বছর সহস্র বছর, মানে কি এটা শতাব্দী না, শুধুমাত্র 100-200 না, এটা 1000 বছরের কেসও হইতে পারে। 1000 বছরের মধ্যে এমন অনেক কিছুই হয় যে এই জিনিসগুলাই কোনো না কোনোভাবে ভূগর্ভে চলে গেল। গিয়ে ভূগর্ভে কি আছে বলো? ভূগর্ভের মধ্যে তাপ, প্রচুর পরিমাণ তাপ থাকে, এবং হচ্ছে গিয়ে কি থাকে, তাপ আর হচ্ছে চাপ থাকে। বুঝতে পারছো? তাপ আর চাপ। এই যে তাপ চাপ, এই দুইটা জিনিসের প্রভাবেই হচ্ছে গিয়ে কি হয়, এই দুইটা জিনিসের প্রভাবেই আগ্নেয় শিলা বা পাললিক শিলাগুলো রূপান্তরিত শিলায় কনভার্ট হয়ে যায়, যেগুলো দেখতে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম হয়। ঠিক আছে? যেমন হচ্ছে তোমরা কয়লা তো চিনো, রাইট? কয়লা হচ্ছে এক ধরনের, তাহলে রূপান্তরিতর এক্সাম্পল দেখি। যেমন দেখো, কয়লা তো তোমরা চিনো, কয়লার মধ্যে কার্বন পাওয়া যায়, তাই না? সো খনিজের মধ্যে অর্থাৎ ভূগর্ভে যে কয়লা থাকে, এই কয়লা হচ্ছে এক ধরনের রূপান্তরিত শিলা। বুঝতে পারছো? কয়লা এক ধরনের কি? রূপান্তরিত শিলা। তাহলে আশা করি তুমি শিলার কেসগুলা বুঝতে পারছো তোমরা। ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে চলো আমরা নেক্সটে যাই। শিলার কেসগুলা শেষ, এখন আমরা একটু আকরিক নিয়ে কথাবার্তা বলবো। আকরিক ব্যাপারটা কি দেখো, প্রথমেই বলি খনিজ, মিনারেলস। খনিজ কি? খনিজ হচ্ছে, সহজ কথা প্রথমে বলবো, খনিজ সম্পদে যা থাকে, এ বলছো পোলাপাইন, পোলাপাইন কি বোঝো নাই? বোঝো নাই ব্যাপারটা? খনিজ সম্পদে যা থাকে, এটা সহজ ভাষায় বললে, আমি বইয়ের ভাষায় যাচ্ছি এখনই। খনিজ কাকে বলে? খনিজ সম্পদ কি, এটা তো আমরা দেখছি। ওই খনিজ সম্পদ কেন বলতেছি, ওই জায়গাগুলায়, ওই সম্পদগুলাকে আমরা সম্পদ আকারে কেন বলতেছি, ওই স্থানগুলো, ওই স্পেসগুলা যা যা পাওয়া যায়, সেগুলোকে আমরা খনিজ বলি। এই যে বায়ুমণ্ডল, তারপরে যে বিভিন্ন তরল পদার্থ, পানি, ধরো এই যে তোমার নদী বন্যার পানি, ওগুলোর মধ্যে কি আছে? ওগুলোর মধ্যে খনিজ আছে। এই যে আমরা দেখলাম না, পাললিক শিলা জমা হয়, ওগুলোর মধ্যে যা যা পাওয়া যায় সেগুলোকে আমরা কি বলতেছি? সেগুলোকে আমরা খনিজ বলতেছি। তাহলে খনিজ, এই কথাটার অর্থ কি? খনিজ সম্পদে যা আছে সেটাই হচ্ছে খনিজ। ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে আমরা কি বলবো? আমরা বলবো এই যে বিভিন্ন ভূত্বক, ভূগর্ভস্থ কিংবা হচ্ছে পানিযুক্ত স্থান, বা যাই বল না কেন, তরল স্থান, ভূত্বক, ভূগর্ভস্থ কিংবা বায়ুমণ্ডলে আমরা আমাদের প্রয়োজনীয় যা যা পাই তাকেই আমরা কি বলছি? খনিজ বা মিনারেল। ঠিক আছে? তাহলে কি বলবো বলো তো? আমরা কথাটা কি বলবো? ভূত্বক, ভূগর্ভ বা বায়ুমণ্ডলে, আচ্ছা পানীয় স্থানে কথাটা উল্লেখ করে দিই, পানীয় স্থান বা বায়ুমণ্ডলে যা যা প্রয়োজনীয়, বায়ুমণ্ডলে যা যা প্রয়োজনীয় বা ব্যবহার উপযোগী, যা যা প্রয়োজনীয় বা ব্যবহার উপযোগী উপাদান পাওয়া যায়। উপাদান বললে ব্যবহার উপযোগী বস্তু পাওয়া যায়, তাকে আমরা কি বলতেছি? তাকেই খনিজ বলে। ক্লিয়ার? একদম ইজি, সিম্পল। এখন কথা হয়েছে তাহলে আকরিক কি? হোয়াট ইজ আকরিক? আসো আমরা আকরিকটাকে একটু চমৎকার আকারে উপস্থাপন করি। আকরিকটা কি দেখি। আকরিক, তাহলে আমরা বলতেছি আকরিক কি, আকরিকের কাজ কি? দেখো শোনো,
ব্যাপারটা একদম ক্লিয়ারলি বলি, এটা নিয়ে কনফিউজ হওয়া দরকার না। আমি নিজেই কখনো বুঝতাম না যে খনিজ আর আগরিকের পার্থক্যটা কি। সিম্পল ছিল, একটু ভাইঙা বললে আমার কোনো ভাইঙা বলার মতো কাউরে পাই নাই, এখন তোমাদেরকে ভাইঙা বলতেছি। আকরিক হইল, সবসময় মনে রাখবা কেমিস্ট্রি নিয়ে তখন আমি আরও ধরো তোমাদের সাথে ইনশাল্লাহ সামনে আরও দেখা হবে, তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখনও দেখা হবে, তখনও বিভিন্ন যেমন ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 আরও অনেক বিভিন্ন চ্যাপ্টার 3 বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা কেমিস্ট্রি বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখব। তখন যাই হোক না কেন, দেখো আসলে কেমিস্ট্রি শেখার উদ্দেশ্যটা কি, আমি আমাদের জীবনযাপনে কাজে লাগাইতে চাই, বিজ্ঞানকে আমরা আমাদের জীবনযাপনে কাজে লাগাইতে চাই, এটা হচ্ছে কথা। এখন এই কাজে লাগাইতে গিয়ে আমাদের আসলে কি চিন্তা করতে হয়, তুমি চিন্তা করো তুমি কিছু একটা বানাইছো, বানায় এখন তোমার সাথে বিক্রি করতে হবে না, মানুষের কাছে বেচতে হবে, মানুষ সেটা কিনবে দেন ব্যবহার করবে। জগৎটাই এটা, জগৎটা মানেই হচ্ছে ব্যবসা করা, কথা বুঝছো? ব্যবসা শব্দটা নিয়ে আমাদের কেমন যেন একটা খারাপ খারাপ চিন্তা মাথায় ঢুকায় দেওয়া হয়েছে ছোটোবেলা থেকে। মানে পড়াশোনা করছো তুমি চাকরি করবা, গাড়ি ঘোড়া করে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ব্যাপারটা কি এরকম? গাড়ি ঘোড়া কি অন্য কারো চড়ার অধিকার নাই? পড়াশোনা অবশ্যই দরকার আছে। পড়াশোনা মানে আসলে এই না যে পড়াশোনা করে হচ্ছে যে আমি পড়াশোনা করছি, করাতেই এটা আমার এমন কিছু হয়ে গেছে যে বাকি কিছু করতে পারবো না, দ্যাটস রং অ্যাকচুয়ালি। আমাদের পুরো জগৎটাই, পুরা সংসার জগৎ যদি বলি, পৃথিবী মানেই হচ্ছে বিজনেস। পৃথিবী আগায় যাচ্ছে বিজনেসের কারণে, মানুষ ব্যবসা করছে, মানুষ একটা ফ্লোতে, সময়ের ফ্লোতে আগাচ্ছে, ব্যবসা করছে বলেই সে বিনিময়ে কিছু পাচ্ছে, পাওয়ার ফলে সে এবার নিজেকে চালাইতে পারতেছে। একজন পুরুষ মানুষ, একটা পরিবারে তোমার বাবা আছে, উনি একটা কাজ করছেন, উনি ব্যবসায়ী হতে পারেন, উনি একজন চাকরিজীবী হতে পারেন, উনি বিনিময়ে কিছু তো পাচ্ছেন, যেটা পাচ্ছেন ওটা ওনার লাভ। ওই লাভটা দিয়ে এবার তোমাদেরকে পড়াশোনা করাচ্ছেন, খাওয়া দাওয়া করাচ্ছেন, নিজে খাচ্ছেন, অর্থাৎ পুরো পরিবারটা চলতেছে, তাই না? তাহলে এই বিষয়গুলা কিন্তু, এই যে জীবনযাপনের যে প্রসেস, মানব জীবনের এই প্রসেসের মধ্যেই কিন্তু লাভ থাকতে হবে একটা, অর্থাৎ পুরো ব্যাপারটাই হচ্ছে কি, পুরো সংসার জগৎটা একটা ব্যবসা। তার মানে হইলো আমি কিন্তু আসলে কোনো একটা জিনিসকে ব্যবসায়িক উপায়ে চিন্তা যদি আমি না করি, ব্যবসায়িক উপায়ে চিন্তা না করলে ওইখান থেকে কল্যাণ উঠে আসা সম্ভব না। কল্যাণ মানে তো বুঝছো, ওইখান থেকে উপকার পাওয়া সম্ভব না। তো যাই করি না কেন, আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই কাজটা করে কোনো লাভ হবে কিনা। ক্লিয়ার? বুঝছো? আমি একটা কিছু করতে চাচ্ছি, আমি সায়েন্সকে কোনো একটা কাজে মানুষের উপকারে ব্যবহার করতে চাচ্ছি, সবার আগে প্রশ্ন আসবে এটাতে আমাদের কোনো লাভ আছে কিনা, আমি জিনিসটাকে বেচতে পারবো কিনা, মানুষ যাতে কিনে ব্যবহার করতে পারে, তাকে আমি বেচতে পারবো কিনা, যাতে আমি যে কাজটা করলাম করে আমিও সেখান থেকে বিনিময় পাই, এবং যারা ওটা কিনে সে যেন ওটাকে উপকার পায়। প্রসেসটা কি বুঝছো? আমাদের পৃথিবীর, আমাদের মানব জীবনের প্রসেসটা। সো সব কিছু তো ব্যবসা, ব্যবসায় খারাপ নজরে দেখার কিছু নাই। তো তুমি যে খনিজগুলা ইউজ করতেছো সেগুলাকে দিয়ে তুমি ব্যবসা করতে পারবা কি না, বুঝতে পারছো? তাহলে খনিজ সম্পদ থেকে যা দিয়ে তুমি ব্যবসা করতে পারবা সেটাই হচ্ছে আকরিক। ক্লিয়ার? কিছু একটা আছে সেটা দিয়ে ব্যবসা করতে পারলাম না, কিন্তু ওর মধ্যে রাসায়নিক উপাদান আছে, রাসায়নিক গুণ আছে, রাসায়নিক গুণ থাকলে তো সেটা তো খনিজ, সেটা তো খনিজ বললামই। ওই খনিজের মধ্যে স্পেসিফিক যে অংশগুলো তুমি দিয়ে ব্যবসা করতে পারবা সেটারে বলা হচ্ছে আকরিক বা ওর। আশা করি ক্লিয়ার হয়েছো? ঠিক আছে, তাহলে আমরা কি বলবো আকরিকটা কি? আকরিকটা হচ্ছে খনিজ সম্পদে বিদ্যমান যে সকল ধাতব বা অধাতব রাসায়নিক বস্তু লাভজনক উপায়ে নিষ্কাশন করা যায় বা লাভজনকভাবে ব্যবহার উপযোগী করার জন্য নিষ্কাশন করা যায়, সেগুলোকে আমরা কি বলতেছি? আকরিক করতেছি, সেগুলোকে আমরা আকরিক বলতেছি। সো বুঝো, খনিজ থেকে নিয়ে যেটা দিয়ে আমি ব্যবসা করতে পারবো সেটা হচ্ছে আকরিক। সহজ ভাষায় এই বইতে বুঝছো অত ভালো করে সহজ কথা, এই যে সহজ কোনো একটা কিছু দেখবা যে যখন থিওরিটিক্যাল হয়ে যায় না, ফর্মাল হয়ে যায়, ফর্মাল আমরা বলি না যে ভাই ফ্র্যাঙ্কলি কথা বলেন, ফর্মালি কথা না বলে, ফর্মালিটি দেখাচ্ছেন কেন, ফ্র্যাঙ্কলি বলেন। মানে কি ফ্র্যাঙ্ক মানে কি গাইয়া কথা বলা, একদম ওপেন, আর ফর্মাল মানে কি থিওরিটিক্যাল, ঘুরায় পেঁচা ওপেন যে জিনিসটা সেটাকে কিছু শব্দের মার পেঁচা আটকায় দিলেই সেটা ফর্মাল হয়ে যায়। তোমাদের বইতে ফর্মাল উপায় লেখা আছে কি, যে লাভজনকভাবে উপযোগী করে নিষ্কাশন করার জন্য আমরা যে ধাতু অধাতুগুলোকে লাভজনক উপায়ে নিষ্কাশন করার পর যা পাই সেগুলোকে আকরিক বলে। ওইটাই আমি এতক্ষণ বললাম যে ব্যবসা করবা, তুমি যে জিনিসটাতে ব্যবসা করতে পারবা সেটাই হচ্ছে কি আকরিক। ক্লিয়ার? তাহলে আমাদের আকরিক হচ্ছে কি ওই সকল খনিজ, কি সহজ ভাষায় কি বলো তো, বইতে দেখবা বোল্ড করে একটা সংজ্ঞা দেওয়া আছে, তুমি ওই সংজ্ঞাটাই লেখো, এখানে তুমি জিনিসটাকে বুঝো। ঠিক আছে?
তাহলে ওই সকল খনিজ যা থেকে লাভজনক ধাতব বা অধাতব বস্তু নিষ্কাশন করা যায়, অধাতব বস্তু নিষ্কাশন করা যায়, ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলছি, আকরিক বা ওর্স বলছি, আকরিক বা ওর্স, ঠিক আছে। এই জন্যই দেখো, এই জন্যই এই জায়গাটা একটু ভালো করে দেখো, এখানে কি লিখছি, সকল, যেটা তোমাদের বইতে কথাটা নাই, তুমি জাস্ট বোঝার জন্য, বুঝছো কি না, সকল রাসূলই নবী কিন্তু সকল নবী রাসূল নয়, এই ব্যাপারটা যেমন স্পেসিফিক, তার মানে কি বুঝছো, সকল আকরিকই খনিজ, তবে সকল খনিজ আকরিক নয়। আকরিক সেটাই, আকরিক সেই খনিজটাই যেটা কি, আকরিক সেই খনিজটাই যেটা লাভজনক, যেটা দিয়ে ব্যবসা করা যায়, বুঝছো। এতক্ষণে আশা করি বুঝতে পারছো আকরিক আর খনিজে পার্থক্য কি, মিনারেলস আর ওর্সের পার্থক্য কি। ওকে, তাহলে এখন আসো, এখন হচ্ছে এই আকরিক থেকে আমি আবার একটু বলি যে এই আকরিকটা থেকে তাহলে আমাদেরকে কি করতে হয়, দেখছো, আকরিকটা থেকে আমাদেরকে এই ধাতব অধাতব বস্তুগুলা নিষ্কাশন করতে হয়। অর্থাৎ মনে করো আমি কথার কথা বলছি, যেমন হচ্ছে এইখান থেকে, এই পাশটা থেকে আমি দেখাই পরের স্লাইডে, ধরো তোমার কাছে কিছু একটা আছে, ধরো বক্সাইট, বক্সাইট হচ্ছে একটা আকরিক, বা বা আমি এই যে লোহার আকরিক, এটা আসলে খনিজ যেমন তেমন সেটা আকরিকও বটে, তাহলে এটা কিন্তু একটা আকরিক, ঠিক আছে, এটা একটা আকরিক। তাহলে এখান থেকে তুমি দেখছো, এখান থেকে তুমি কি পাবা, লোহা পাবা, আয়রন পাবা। এই যে যে তুমি আয়রন, আমাদের জীবনে কি লোহা ব্যবহার করা লাগে না, লোহার ইউজের তো শেষ নাই রে ভাই, লোহা তো একটা এমন একটা চমৎকার জিনিস, অসাধারণ জিনিস, লোহা কোথায় না লাগে, যুগে যুগে মানে মানব সভ্যতা যখন থেকে শুরু হয়েছে, তারপরে যখন লোহা আবিষ্কার হয়েছে, তারপর থেকে তো লোহার ব্যবহার চলেই যাচ্ছে, চলেই আসছে, চলে আসছে। সো লোহা আমাদের খুব জরুরি, এটা খালি লাভজনক না, এটা খুব জরুরি জিনিস। এই আকরিকটা থেকে আমরা কি পাচ্ছি, লোহা পাচ্ছি। তারপর ধরো আমাদের তামা লাগবে, তামা, তামা কি, কপার, আমাদের এরকম আকরিক আছে কপার পাইরাইটস, কপার পাইরাইটস, তাহলে এরকম কপার পাইরাইটস থেকে আমরা কপার পাবো। তারপর আমাদের মনে করো অ্যালুমিনিয়াম লাগবে, ধরো একটা অ্যালুমিনিয়াম, এটা তোমাদের জানা আছে যে অ্যালুমিনিয়াম, এটাকে আমরা বলতেছি হচ্ছে বক্সাইট, ঠিক আছে, আমরা কি বলতেছি এটাকে, এটাকে আমরা বলতেছি বক্সাইট, অ্যালুমিনিয়াম অক্সাইড 2 অণু পানি। তাহলে এই যে এটা হলো আমাদের আকরিক, বুঝছো, এটা কি, এটা আকরিক। এইখান থেকে কি পাবো, এখান থেকে হচ্ছে অ্যালুমিনিয়াম পাবো, এখান থেকে অ্যালুমিনিয়াম পাবো, বক্সাইট থেকে কি পাবো, অ্যালুমিনিয়াম পাবো। ক্লিয়ার, আশা করি কোনো ধরনের কনফিউশন নাই। দেখো তাইলে এবার হচ্ছে আমরা বলি যে এখানে কি আছে, এখানে দেখো বর কি বলছে কি যে মাটির নিচে আগে খনিজ পদার্থ পাওয়া যেত, কিন্তু এখন আসলে সঠিক না, কারণ খনিজ সব জায়গায় পাওয়া যায়। আমরা বলছি ভূত্বক খালি না, ভূপৃষ্ঠে পাওয়া যাচ্ছে, বায়ুমণ্ডল থেকে খনিজ পাওয়া পসিবল, ইভেন কি বিভিন্ন জলীয় জায়গা থেকে, মানে পানীয় যে অঞ্চলগুলো আছে সেখান থেকে পাওয়া পসিবল। যেমন হচ্ছে দেখো সালফার খনিজ ভূগর্ভে পাওয়া যায়, এগুলো এমসিকিউর জন্য কিছু ইম্পর্টেন্ট লাইন আমি তোমাদেরকে বলে দিছি। যেমন সালফার খনিজ কোথায় পাওয়া যায়, সালফার খনিজ হচ্ছে গিয়ে, সালফার খনিজটা ভূগর্ভে পাওয়া যায়, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। তারপর হচ্ছে নেত্রকোনার বিজয়পুরে, এইগুলো সব হচ্ছে এমসিকিউর জন্য এখানে তুলে দেওয়া আছে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট লাগবে, দ্যাটস ওয়াই আমি তুলে দিলাম। নেত্রকোনার বিজয়পুরে সাদা মাটি, তোমাদের বইতে লেখা আছে সাদা মাটি বা কেউলিন লেখা আছে, এইভাবে বইতে মনে হয় এরকম কেউলিন লেখা আছে, দ্যাট ইজ রং অ্যাকচুয়ালি। বইয়ে আরও কয়েকটা জায়গায় ভুল আছে, আমি বলে দিব। যেমন কপার পাইরাইটস, যেটা ওটাতে কপার পাইরোট লেখা আছে। তারপর সিন্নাবার দেওয়া আছে, মার্কিউরিক সালফাইড সিন্নাবার, ওটা আমি যখন পড়াবো তখন দেখাবো, ওটা আসলে সিন্নাবার না, ওটা সিনাবার। তো বইয়ে যা আছে সেটা ইউজ করতে পারো, সঠিকটাও লিখতে পারো, সঠিকটা লিখলে সমস্যা নেই, কারণ এটা তো অ্যাকচুয়ালি একটা জিনিসের নাম, তাই না। তো অ্যাকচুয়ালি একটা জিনিসের নাম, ধরো আমার নাম ফাহিম, আমি যদি এখন আমার নাম ফাহিম না বলে ফাহিম বলি তাহলে তো সমস্যা হয়ে গেল। তো অনেক, তো এরকম আসলে জিনিসটা হয় না। তো বইয়ে ভুল আছে, তুমি এটা সঠিক করে লিখতে পারো। আমাদের একটা কথা প্রচলিত আছে যে বইয়ে যা আছে সেটাই খাতায় লেখা উচিত। হ্যাঁ, টু সাম এক্সটেন্ট ওটা বুঝলাম যে বইয়ের তথ্যটা দেওয়া উচিত, সেটা যদি কোনো একটা সংখ্যা হয় দ্যাট ইজ ওকে।
ধরো 22টার জায়গায় কোথাও ভুলে 24টা দিয়ে দিয়েছে, তুমি তখন ওই 24টা ইউজ করো যেহেতু বইয়ে আছে তাই। বাট একটা জিনিস যেটা একদম লেজিট, যেটা জিনিসটার নাম হিসাবে প্রচলিত সেটা বইয়ে আছে মানে সেটা ধরে নিতে হবে যেটা কোনোভাবে না কোনোভাবে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। সো তুমি যদি সঠিক নামটা লেখো, ওটা টিচাররা জানেন, সো ওনারা ওটা ওইভাবেই কনসিডার করবেন, ওটাকে সঠিক হিসাবেই কনসিডার করবেন। আচ্ছা, এবার হচ্ছে তাহলে যে এমসিকিউ আকারে এবার যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে কেওলিন বা এটাকে বলা হয় চায়না ক্লে। আরেকটা নাম আছে, এই চীনা মাটিকে বলা হয় হচ্ছে চায়না ক্লে। এই জিনিসগুলোই সব সেম, কেওলিন। সো এটা হচ্ছে গিয়ে এই যে দেখো এরকম একটা বিশাল যৌগ, এই যৌগটা কিন্তু খনিজ আকারে পাওয়া যায়। এখান থেকে দেখো অ্যালুমিনিয়াম আছে, এটার মধ্যে সিলিকন আছে, অ্যালুমিনিয়াম বের করা যাবে, সিলিকন বের করা যাবে। তো এটা কিন্তু এক ধরনের আকরিক। কক্সবাজারের সমুদ্রের বালিতে দেখছো, সমুদ্রে কত কিছু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। আমি তো খালি সোডিয়াম ক্লোরিন এগুলো দেখাইছি, আরও কি আছে? আরও আছে জিরকোনিয়ামের খনিজ, জিরকনটা কি? জিরকনটা হচ্ছে এই যে জিরকোনিয়াম সিলিকেট। তাহলে এইটা হচ্ছে এখানে জিরকোনিয়াম পাওয়া যায়, ZR। তোমরা তো জিঙ্ক দেখছো, কেউ আবার এটা জিঙ্ক ভাববো না ভাইয়ার আপুরা, এটা কিন্তু জিঙ্ক না, এটা ভালো করে লিখে দিই। এটা হলো জিরকোনিয়াম, দিস ইজ নট জিঙ্ক, দিস ইজ জিরকোনিয়াম। এখান থেকে জিরকোনিয়াম পাওয়া যায়, সিলিকন পাওয়া যায়। তারপর হচ্ছে লোহার খনিজ তো বুঝছো, হেমারাইট পাওয়া যায়, আয়রন পাওয়া যায় এখান থেকে। তারপর আর কি আছে? অ্যালুমিনিয়ামের খনিজ, ওই যে বক্সাইট। এই বক্সাইটের কথা তো আমি বলেই দিলাম এখানে আগেই, বক্সাইটের কথা বলে দিলাম। সো বক্সাইট এখান থেকেও পাওয়া যায়, কক্সবাজার সমুদ্রের বাড়ি থেকেও বক্সাইট পাওয়া যায়। বক্সাইট শুধু যে সমুদ্রের বাড়ি থেকে পাওয়া যায় এমন না, বক্সাইট অনেকভাবে পাওয়া যেতে পারে। বক্সাইট কিন্তু ভূগর্ভস্থ অঞ্চলেও পাওয়া যায়, বক্সাইট ইত্যাদি ভূপৃষ্ঠেই পাওয়া যাচ্ছে, ঠিক আছে, ভূপৃষ্ঠেই পাওয়া যাচ্ছে। আর ওই যে হ্যালোজেনের খনিজ, যেগুলো তো সমুদ্রের বালিতে পাওয়া যায়, এটা আমরা দেখছি। সো এই ইনফরমেশনগুলো একটু জেনে রাখো, কাজে লাগবে। তারপরে হচ্ছে আমি চলে যাচ্ছি নেক্সটে, হাসো। এইবার হচ্ছে গিয়ে আকরিক থেকে ধাতু, যে বললাম না, আমি তো যে প্রথমেই বলে দিলাম ভাইয়ারা যে আকরিক থেকে আমাদের যে জিনিসটা ইউজ করা লাগবে সেটাকে আমরা বলতেছি ধাতু, বা চাইলে আমরা অধাতুও নেই। এখানে অধাতু নিষ্কাশনের আলোচনা যাচ্ছে না, আমরা এখানে আলোচনা করছি কার? ধাতু নিষ্কাশনের আলোচনাটা আমরা করছি, তাই না? তাহলে আমাদের আলোচনাটার বিষয়বস্তু হচ্ছে ধাতু নিষ্কাশন। সো আকরিক থেকে ধাতু সংগ্রহের পদ্ধতিটাকেই আমরা নিষ্কাশন বলতেছি। ধাতু নিষ্কাশন মানে কি? মানে হচ্ছে মেটাল এক্সট্রাকশন, মেটাল এক্সট্রাকশন। মেটাল এক্সট্রাকশন বা ধাতু নিষ্কাশন। সো এখন আসো, এখন হচ্ছে আমি এবার কিছু কথাবার্তা বলি। যেমন দেখো, ধাতু নিষ্কাশনের কয়েকটা ধাপ আছে। এটা হলো আমাদের ফার্স্ট ধাপ, এটা হলো আমাদের সেকেন্ড ধাপ, এটা হলো আমাদের থার্ড ধাপ, ধাপে ধাপে যাচ্ছে, এটা হলো আমাদের ফোর্থ ধাপ, চতুর্থ বা ফোর্থ ধাপ এটা, আর এটা হলো আমাদের পঞ্চম ধাপ, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে ভেঙে ভেঙে ক্লিয়ার কনসেপ্ট সহ বুঝাবো। এরকম ক্লিয়ার কনসেপ্ট ক্লাস আমি খাড়াইছি অনেক, ইউটিউবে নাই, দেখতেছিলাম যে আসলে কোনো কনসেপ্টুয়াল জিনিসপত্র আছে কি না, নাই। সো তোমরা অবশ্যই এই ক্লাসটা করে বাকিদেরকেও রেকমেন্ড করে দিবা, যেন তারা এই জিনিসগুলো দেখে, তারা একটা কিছু জানতে পারলো, নতুন কিছু। জ্ঞান শেয়ার করলে জ্ঞান কমে না, বুঝছো? জ্ঞান শেয়ার করলে জ্ঞান আসলে বাড়ে, এটা আমরা আসলে ভুল মনে করি। এটা একে তো একটা স্পিরিচুয়াল বরকত আছে এই জিনিসটার, যে তুমি কাউকে জ্ঞান শেয়ার করছো, এটা আসলে সে যদি উপকৃত হয়, তুমি সেটার একটা স্পিরিচুয়াল বরকত পাবা, তুমি সোয়াব পাবা, বা অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও জানো হয়তো যে তোমরা আসলে এই জিনিসটার মাধ্যমে আশীর্বাদ পাবা। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে এটা আসলে তোমার কমে যাবে না, তুমি আসলে অন্যকে শেয়ার করলে যে তুমি এমন যদি মনে করি আমরা যে আমি শিখলাম, আমি জানতে পারলাম স্পেশাল একটা জিনিস আমি জানলাম আর কারো জানাবো না, আসলে এটা করে লাভ নাই। এটা করে সে তোমার এ প্লাস তো সে নিতে পারবে না, কারো এ প্লাস বা কারো নাম্বার কেউ নিতে পারে না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যখন শেয়ার করবা তুমি আসলে ওভারঅল আগায় গেছো, তুমি কখনো পিছায় যাও নাই। এটা ইউনিভার্সিটি লাইফে উঠে আমরা আরও বেশি দেখতে পাইছি। এটা আসলে ইউনিভার্সিটি লাইফে আসলে স্বশিক্ষা টাইপের, তো এখন তো আমরা অনেক কন্টেন্ট পাই। তোমরা যখন ইউনিভার্সিটিতে উঠবে এক সময়, আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ যখন আমরা তোমাদেরকে একটা ভালো জায়গায় চান্স পাওয়ায় দিতে পারবো, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, এই সমস্ত ইউনিভার্সিটি যখন তোমাদেরকে চান্স পাওয়ায় দেওয়াতে অবদান রাখতে পারবো, উইল বি ভেরি হ্যাপি ফর দ্যাট। যখন আমরা পারবো, যখন ভার্সিটিতে উঠবা, তখন হচ্ছে গিয়ে তোমরা এই জিনিসগুলো দেখতে পাবা আসলে যে জ্ঞান শেয়ার করলে আসলে তুমি পিছায় পারো না, জ্ঞান বাটলে জ্ঞান কখনো কমে না, জ্ঞান আসলে বাড়ে এবং তুমি আসলে আরও উঁচু জায়গায় যাবা, ঠিক আছে? সো
এই যে স্পেশাল বিষয়গুলো যেগুলো আসলে রিসোর্স নাই আমাদের এই চ্যাপ্টারের উপর, এগুলো তুমি একটু তোমাদের সবার ফ্রেন্ড সার্কেল যারা আছে অন্যান্য জায়গায় বা তুমি তোমার টাইম লাইনে বা গ্রুপে শেয়ার করে জাস্ট ছড়ায় দাও যে দেখ একটা ইন্টারেস্টিং জিনিস শিখলাম। আচ্ছা এবার আসো, আমি এই ইন্টারেস্টিং জিনিসগুলো কীভাবে আসবে এগুলো সব ধাপে ধাপে দেখি আসো। সো প্রথমত আমরা যেটা বলছি যে ধাতু সংগ্রহ পদ্ধতি থেকে ধাতু নিষ্কাশন, এটা মেটাল এক্সট্রাকশন আমরা কয়টা ধাপে করতেছি। প্রথমত দেখো আকরিকটাকে কি করতে হয়, প্রথমত আকরিকটাকে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করতে হয়। হ্যাঁ, আকরিকটাকে চূর্ণ বিচূর্ণ করা লাগে প্রথমে। তারপরে হচ্ছে আকরিকের ঘনীভবন করতে হয়, বা এটাকে ঘনীভবন লিখে ফেলা হয়েছে ভুলে, এটা আসলে ঘনীকরণ। আমি একটু বলে দিই ক্লিয়ারলি, জিনিসটা বেটার হয় ঘনীভবন না বলে। ঘনীভবন নামে কেমিস্ট্রিতে একটা টার্ম আছে, এই জিনিসটা আসলে ঘনীকরণ। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ঘনীকরণ। সো আমি ঘনীকরণ লিখে দিলাম। হ্যাঁ, ঘনীকরণ, আকরিকের ঘনীকরণ। তারপরে হচ্ছে আকরিকটাকে অক্সাইডে রূপান্তর করতে হয়, এটা একটা কাজ, অক্সাইডে রূপান্তর করা। তারপর হচ্ছে সেটাকে ধাতব অক্সাইড থেকে মুক্ত ধাতু, অর্থাৎ তুমি যদি অক্সাইড করো সেই অক্সাইডটা থেকে তোমাকে মুক্ত ধাতু বের করতে হবে। মনে করো ফর এক্সাম্পল তোমার অ্যালুমিনিয়ামের একটা আকরিক আছে, অ্যালুমিনিয়ামের আকরিক থেকে তুমি অ্যালুমিনিয়াম অক্সাইড পাইছো। এই যে এই স্টেপগুলো কমপ্লিট করে করে থার্ড স্টেপে এসে তুমি কি পাইছো, অ্যালুমিনিয়াম অক্সাইড পাইছো। এখন তোমার কি অক্সাইড, তো আমি তো অক্সাইড ইউজ করতেছি না, আমি ইউজ করতেছি শুধু কি, আমরা শুধু ইউজ করতেছি অ্যালুমিনিয়াম। তাহলে এই অ্যালুমিনিয়ামটা বাইর করতে হবে, এটাকে আমরা বলতেছি ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর, মানে অক্সাইড বাদ দিয়ে শুধু অ্যালুমিনিয়ামটাকে বাইর করা। ক্লিয়ার? তারপরে হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ। এবার যে অ্যালুমিনিয়ামটা পাচ্ছ এটা কিন্তু এখন পিওর 100% অ্যালুমিনিয়াম না, এটার সাথে আরও অবিশুদ্ধ জিনিসপত্র আছে। তখন এই ধরো এটাকে কি করতে হয়, তখন দেখা যায় কি তড়িৎ বিশ্লেষণ করতে হয়। তড়িৎ বিশ্লেষণ করলে আমরা এখান থেকে পিওর পাই একদম। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ করলে আমরা একেবারে 100% পিওর পাবো, 100% পিওর জিনিসপত্র পাবো। হ্যাঁ, 100% পিওর পাবো। তার মানে এইটা আমাদের তখন ওই স্টেপটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি ধাতু বিশুদ্ধকরণ। তাহলে এই কয়েকটা স্টেপের মাধ্যমে আমরা একদম 100% পিওর ধাতু পাবো। তাহলে এই স্টেপগুলো আমরা ধাপে ধাপে ডিটেলসে দেখি। প্রথমেই দেখো আকরিককে চূর্ণ বিচূর্ণ করতে হবে। চূর্ণ বিচূর্ণটা করবো কোথায়, চূর্ণ বিচূর্ণ করবো হচ্ছে এই যে জো বাইডেন দিয়ে। জো বাইডেন না, ঠিক আছে, এটা হচ্ছে জো ক্রাশার। এটার নাম কি, জো ক্রাশার। ক্রাশার মানে তো বুঝছো, ক্রাশ করা। আকরিক তো মনে করো এরকম বিশাল বস্তু। হ্যাঁ, আকরিক ধরো এরকম বিশাল বস্তু, এই যে এরকম বিশাল একটা খনিজ তুমি পাথর উড়ায় নিয়ে আসছো, এবার পাথর থেকে তুমি জিনিস বাইর করবা কেমনে। এইটার মধ্যে দেখো এই পাথরটা আমি একটু কাজ করি, লকিং শকিং করে দিই, দিলাম লক করে। পাথরটাকে ধরা একটু সরাই হালকা করে, এই বাবা একটু সরে আয়, একটু ছোটো করে দিই। গুড, ফাইন, ভেরি ফাইন, খুবই সুন্দর, দারুণ। ঠিক আছে, তাহলে এই যেমন কটা পাথর পেলাম, পাথরের খনি পেলাম, এইটাকে এইবার এই জো ক্রাশার দিয়ে, দেখো জো ক্রাশার, জো ক্রাশার কি বলছি, এই যে এই যন্ত্রটা এই পাথরটাকে ঢুকাই দিব, এই যে দেখো পরে ভাঙা গুড়ি গুড়ি হয়ে পড়বে। তাহলে এই যে বড় খণ্ড, বড় টুকরা, এই বড় টুকরা থেকে আমরা ছোট খণ্ড বা ছোট টুকরায় কনভার্ট করে ফেলবো জো ক্রাশার দিয়ে, ছোট টুকরা বা ছোট খণ্ডে কনভার্ট করে ফেলবো, জো ক্রাশার দিয়ে এরকম ছোট টুকরায় কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, কোন টুকরা বলো তো, ছোট টুকরায় কনভার্ট করে ফেলবো। এইবার এই জো ক্রাশার দিয়ে ছোট টুকরায় কনভার্ট করার পর এবার হচ্ছে আমরা বল ক্রাশার ইউজ করব। বল ক্রাশার এটা এরকমই একটা যন্ত্র, মাঝখানে হচ্ছে গিয়ে ছোট ছোট বল থাকে, এরকম স্টোন বল থাকে, স্টোন বলগুলো এরকম ঘর্ষণ খেয়ে খেয়ে এই ছোট গুঁড়াগুলোকে, এই ছোট টুকরাগুলোকে একদম দানাদার করে ফেলে, এই যে এরকম ছোট 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 দানাদার করে ফেলে। তাহলে দেখো বড় টুকরাটারে আমরা কয়েক স্টেপে ভেঙে ফেললাম, চূর্ণ বিচূর্ণ করা, দানাদার। তাহলে এটাকে আমরা কি করে ফেললাম, দানাদার বা গুঁড়া করে ফেললাম, দানাদার বা গুঁড়া করে ফেললাম, বুঝছো। তাহলে এই স্টেপটা আমরা কি করছি, এই স্টেপটা হচ্ছে আকরিক চূর্ণ। আচ্ছা, এদিক দিয়ে আবার এটা কি এক্সট্রা শব্দ চলে আসছে, তাহলে এই জিনিসটা আমাদের কি ছিল, এটা ছিল আমাদের আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। হ্যাঁ, এটাকে আমরা আকরিককে চূর্ণ বিচূর্ণ করে দিলাম, চূর্ণ বিচূর্ণ। এইবার কাজ কি, এইবার কাজ হচ্ছে এটাকে ঘনীকরণ করা। এই যে দেখো
চূর্ণ বিচূর্ণ করা শেষ, এবার আকরিকের কি করণ, এবার হচ্ছে আকরিকের ঘনীকরণ। ওকে, সো এইবার আসো দেখো আমরা ঘনীকরণের কয়েকটা পদ্ধতি দেখতে পাচ্ছি। কি কি পদ্ধতি দেখতে পাচ্ছি আমরা ঘনীকরণের? দেখো, একটা আছে হচ্ছে হাইড্রোলাইটিক মেথড, হাইড্রোলাইটিক মেথড। একটা আছে ফেনা ভাসমান পদ্ধতি। সো যারা ইংলিশ ভার্সন যদি তোমরা কেউ আসো, তোমাদের জন্য একটু আমি স্পেশালি বলে দেই, মেথডগুলোর নাম বলে দিই। হ্যাঁ, এইটা হইলো কি, এইটা হইলো হাইড্রোলাইটিক মেথড। এইটা হলো ফ্রোথ ফ্লোটেশন, ফেনা ভাসমান পদ্ধতি, বা আমরা এটাকে বলতেছি ফ্রোথ ফ্লোটেশন মেথড। ঠিক আছে, ফ্রোথ ফ্লোটেশন মেথড। এটা হচ্ছে চৌম্বকীয় পৃথকীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক সেপারেশন। এই একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিকে আমরা বলতেছি ম্যাগনেটিক সেপারেশন। ওকে, আর আরেকটা পদ্ধতি হচ্ছে রাসায়নিক পদ্ধতি, কেমিক্যাল সেপারেশন মেথড, কেমিক্যাল সেপারেশন মেথড। বুঝতে পারছো? রাসায়নিক পদ্ধতি বা কেমিক্যাল সেপারেশন মেথড, এই চারটা হচ্ছে ঘনীকরণের পদ্ধতি। এই চারটা কি পদ্ধতি? ঘনীকরণের পদ্ধতি। সো এবার আসো দেখো, তাহলে আমরা প্রথমে চলে যাই আমাদের হাইড্রোলাইটিক পদ্ধতিতে। হাইড্রোলাইটিক, হাইড্রো কথাটা দিয়েই তো বুঝছো মনে হয়। এই যে এখানে আমি একটু দেখাই দিই, দেখো এই যে হাইড্রো শব্দটা দেখছো, হাইড্রোলাইটিক। হাইড্রো মানে কি? হাইড্রো মানে হচ্ছে পানি। হাইড্রো শব্দের অর্থ কি? পানি। তার মানে এই মেথডে পানি ব্যবহার করা হচ্ছে, পানির ফ্লো ব্যবহার করা হচ্ছে, এই ধরনের হাইড্রোলাইটিক বলা হচ্ছে জিনিসটাকে। ঠিক আছে, পানির ফ্লো। তাহলে আসো, এই যে হাইড্রোলাইটিক মেথড, দেখো এখানে আমরা পানি ইউজ করছি। সো আমাদের হাইড্রোলাইটিক মেথড যেটা, এটার কাজটা হচ্ছে কি, এই যে হাইড্রো, এখানে আমরা পানি প্রবাহ ব্যবহার করি, পানি প্রবাহ ব্যবহার করি। ঠিক আছে, পানি প্রবাহ ব্যবহার করি এখানে। দেখো এবার এখানে কি হয়, শোনো, এখানে একটা বিষয় আছে। আমরা যখন আকরিকটাকে ঘনীকরণ করব, আকরিকটাকে যখন আমরা ঘনীকরণ করি, দেখো এখানে আমি একটু বলি, আকরিক ঘনীকরণ, আকরিক ঘনীকরণ। শোনো, ঘনীকরণ করলে আসলে কি হয় জানো? এই যে আমাদের যে পরের ক্লাসটায় যে চূর্ণ বিচূর্ণ দানাদার গুঁড়া করে ফেললাম না, গুঁড়া করার পর ঘনীকরণ করার উদ্দেশ্যটা কি? ঘন করা মানে কি? ঘন মানে হলো অ্যাকচুয়াল যেই পদার্থটা আছে, অর্থাৎ আকরিকের সাথে কিন্তু ভেজাল থাকে। এটা আমি শুরুতেও বলছি, আমি বারবার বলি জিনিসটা মাথায় রাখবা। তুমি যেই জিনিসটা তুমি পাচ্ছ ওটার মধ্যে ভেজাল আছে, মাটির নিচে পাইছো রে ভাই, কত বহুত আজাইরা জিনিস এটার মধ্যে থাকতে পারে, অনেক কিছু একসাথে থাকতে পারে। তুমি পরিষ্কার করলা, এরপরে আবার মনে করো আজাইরা জিনিস ওটার মধ্যে লাগে আছে, অনেকভাবে জিনিসটা অ্যাটাচ থাকতে পারে। সেটাকে রাসায়নিক পদ্ধতি বা যে কোনো পদ্ধতি হোক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি ইউজ করে তারপরে হচ্ছে কি করে ফেলে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি ইউজ করে, যখন যেটার জন্য যেই সিচুয়েশন প্রয়োজন তখন সেই মেথডটা ইউজ করে ওই আজাইরা জিনিস, আজাইরা বলতে কি বোঝাচ্ছি, এই যে যে অপদ্রব্য যেটা আছে ওটার সাথে মিক্সড হয়ে আছে, এটাকে সরায় ফেলা হয়, কারণ এতে আমাদের কাজ নাই। দেখো এবার বুঝো, আকরিক ঘনী করার পর আমাদের অ্যাকচুয়াল আকরিক পাওয়া যায়, আর আরেকটা পাওয়া যায় অপদ্রব্য। তাহলে আমরা বিশুদ্ধ আকরিক পাই, বিশুদ্ধ আকরিক, আকরিকটাকে যখন ঘনীকরণ করি, আর এখান থেকে আলাদা হয়ে যায় হচ্ছে অপদ্রব্য, এখান থেকে আলাদা হয়ে যায় অপদ্রব্য। এই অপদ্রব্যটাকেই বলে খনিজ মল, এটাকেই বলে খনিজ মল। ঠিক আছে, অপদ্রব্যটাকে আমরা কি বলতেছি? খনিজ মল। খনিজ মলকে ইংলিশে বলা হয় গ্যাঙ্গে। এই যে দেখো, এই যে এরকম, এটা এরকম গ্যাঙ্গুয়ের মতো দেখা যায়, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাঙ্গে। ওকে, গ্যাঙ্গে। সো এই অপদ্রব্য বা খনিজ মল পাওয়া যায়। আমাদের কাজ হচ্ছে এই বিশুদ্ধ আকরিকটাকেই কালেক্ট করে ফেলা, এই যে খনিজ মল বা গ্যাঙ্গে আছে এটাকে বের করে ফেলা। ওকে, খনিজ মল বা গ্যাঙ্গেটাকে বের করে ফেলা, এটা আমাদের দরকার নেই। তাহলে আমরা আমাদের আলটিমেট উদ্দেশ্যটা কি? আকরিক, দেখো এই আকরিক ঘনীকরণের আলটিমেট উদ্দেশ্যটা কি তোমরা বুঝছো? আকরিক ঘনীকরণের আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে এই গ্যাঙ্গে বা খনিজ মলটাকে বের করে ফেলে দেওয়া। আমাদের লাগবে কি?
বিশুদ্ধ আকরিকের অংশটা লাগবে। তাহলে তাহলে আমরা এখন দেখো তো, এইবার আমরা যে মেথডটা দেখতেছিলাম সেটা ছিল পানি প্রবাহ। এইখানে কি হয় জানো, আকরিক পানি প্রবাহ কোন কেসে পানি প্রবাহটা ইউজ করে? আকরিকের মধ্যে দেখো, আকরিকের মধ্যে দুইটা অংশ থাকে, একটা থাকে ভারী অংশ, এই ভারী অংশটা হচ্ছে বিশুদ্ধ, আর আরেকটা থাকে হচ্ছে হালকা অংশ, এই হালকা অংশটাই হচ্ছে অপদ্রব্য বা গ্যাঙ্গে বা খনিজমল যাই বলো না কেন, অপদ্রব্য গ্যাঙ্গে বা খনিজমল যাই বলো না কেন, এটা হচ্ছে হালকা অংশটা থাকে। এটা হচ্ছে এক ধরনের টাইপের আকরিক। এই আকরিকগুলাকেই পানি প্রবাহের মাধ্যমে ঘনীকরণ করা হয় বা বিশুদ্ধ করা হয়। তাহলে ঘনীকরণ বলতে কি বোঝাচ্ছি আমরা? বিশুদ্ধকরণ। এই আকরিকগুলাকেই পানি প্রবাহের মাধ্যমে ঘনীকরণ করা হয় বা বিশুদ্ধ করা হয়। কিভাবে করব? দেখো তুমি এই জায়গাটা দিয়ে খেয়াল করো, এদিক দিয়ে হচ্ছে তুমি কি করবা, এদিক দিয়ে তুমি আকরিক ঢালবা। এই দেখো ক্রাস্ট ওর, ক্রাস্ট মানে কি, যে চূর্ণ বিচূর্ণ করে ফেলছিলাম যে আকরিকটাকে, চূর্ণ বিচূর্ণ আকরিক ঢেলে দিবা এদিক দিয়ে। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু সব আছে। এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে বিশুদ্ধ আকরিকও আছে, আবার অপদ্রব্য আছে। অপদ্রব্যগুলো হালকা, দেখো যেগুলা হালকা তুমি এবার ঢেলে দিবা। আর এদিক দিয়ে আমাদের অনবরত প্রাণীর প্রবাহ যাচ্ছে, এদিক দিয়ে অনবরত কিসের প্রবাহ যাচ্ছে? পানির প্রবাহ যাচ্ছে, পানি কন্টিনিউয়াসলি ফ্লো করতেছে, আর উপর দিয়ে তুমি চূর্ণ বিচূর্ণ আকরিক ঢেলে দিছো। এখন কি হবে জানো, এই যে দেখো, এই যে অংশগুলো একটু ভালো করে দেখো, আমি এনে লালটা দিয়ে দেখা দিই, বা কমলা আছে, কমলা, এই যে দেখো, এই যে দেখছো, এই যে এগুলা কি ভারী ভারী, এগুলা হচ্ছে আমাদের বিশুদ্ধ আকরিক। এই অংশগুলা বিশুদ্ধ আকরিক। এই যে এগুলা সেপারেটেড ওর, মানে কি, এগুলো হচ্ছে আমাদের বিশুদ্ধ আকরিক, ভারী, এটা আমাদের বিশুদ্ধ, এগুলাই হচ্ছে ভারী আকরিক। বুঝতে পারছো? এগুলাই ভারী আকরিক। আর এই যে ভারী আকরিকগুলো নিচের দিকে দেখো এরকম খাঁজ দেওয়া আছে, দেখছো? এই যে দেখো খাঁজ দেওয়া আছে, এই যে খাঁজগুলো, এই যে এগুলা, এই খাঁজগুলা, এগুলা একটু বড় বড় করে ছবিতে দেওয়া আছে। এগুলো তো বড় থাকে না, এগুলো একটা চেম্বারের মতো ছোট ছোট, মানে এরকম এইটুকু হাইটের, ধরো এইটুকু হাইটের একটা করে হাইটে, নির্দিষ্ট একটা হাইটে এরকম করে চেম্বারের মতো দেওয়া থাকে। হ্যাঁ, খাঁজের মতো, এরকম একটা খাঁজের মতো আটকানো থাকে। কেন এই জিনিসটা দিচ্ছে? যাতে করে এই যে ভারী যে আকরিকগুলো ফ্লোতে যাওয়ার সময় পানি তো আর এখানে আটকাবে না, আটকাবে এই যে পানিটা যে যাচ্ছে, এই পানিটা তো আর সমস্যা নাই, খাঁজের উপর দিয়ে এভাবে বাড়ি খেয়ে খেয়ে, মনে করো এই জায়গায় এভাবে খাঁজ আছে, এভাবে ধরো খাঁজ আছে, ঠিক আছে, তাহলে এই পানিগুলা এইভাবে করে পার হয়ে যাচ্ছে, ঠিক আছে, এভাবে পার হয়ে যাচ্ছে। আর মাঝখানে যে ওরগুলা ছিল আকরিকগুলা, সেগুলো খাঁজের মধ্যে আটকায় যাচ্ছে, এগুলো ধরলাম আকরিক, এগুলা খাঁজের মধ্যে আটকায় যাচ্ছে। বুঝতে পারছো? খাঁজের মধ্যে আটকায় যাচ্ছে। তাইলে তাহলে হচ্ছে গিয়ে, তাহলে ওই অবিশুদ্ধ অংশগুলা কই? অবিশুদ্ধ অংশগুলো এই যে পানির মধ্যে ধরলাম, মনে করো এই সাদাগুলা হচ্ছে অবিশুদ্ধ, এই সাদাগুলা, বা আমি সাদা দিলাম না, আমি ধরো এটা সবুজ দিলাম, এই সবুজগুলা মনে করো ময়লা। এগুলা কি হবে? এগুলা পানির সাথে ভেসে বের হয়ে যাবে, পানির প্রবাহের সাথে ভেসে এই ময়লাগুলা এখানে বের হয়ে যাবে। এই যে দেখো ওয়াটার উইথ গ্যাঙ্গে, গ্যাঙ্গে মানে ওই যে অপদ্রব্য, তাহলে এই ময়লাগুলা পানির সাথে বের হয়ে যাবে, আর মাঝখানে এই যে খাঁজের মধ্যে আটকা যাবে আমাদের যে বিশুদ্ধ ভারী আকরিক দরকার, এটাই খাঁজের মধ্যে আটকা যাবে। সো এই প্রসেসের মাধ্যমে অপদ্রব্য বের করে দিয়ে তারপর আমরা কি আটকাই? আমরা হচ্ছে গিয়ে এই বিশুদ্ধ, অর্থাৎ আমাদের ভারী আকরিকগুলোকে আটকায় ফেলি। এইভাবে সেপারেট করা যায়। কোন পদ্ধতি? হাইড্রোলাইটিক পদ্ধতি। এবার আসো, এবার যদি বুঝে থাকো তাহলে এবার হচ্ছে আমরা চলে যাই। তাহলে এই হালকাটা দেখো তো, আমি একটু লিখে দিই, হালকাটা কোথার সাথে বের হয়ে যায়? পানি প্রবাহের সাথে বের হয়ে যায়, পানি প্রবাহের সাথে বের হয়ে যায়, হয়ে যায়। আর এইটা হচ্ছে গিয়ে এই যে দেখো করাগেটেড বক্স মানে হচ্ছে এটা ওই খাঁজগুলা, খাঁজ, এটা সেই খাঁজগুলা, ঠিক আছে। তাহলে এই যে ভারী বিশুদ্ধ যে অংশটা আছে, এটা কোথায় আটকে যায়? এটাকে আমি একটু লক করে নিই আগে। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে এই যে অংশটা আমি এই সাইডে দিলাম, বা এই সাইডে দিয়ে দিলাম, ভালো কথা, মুছে দিই অল্প করে। হ্যাঁ, আর এই ভারী অংশটা কি হয়? বোর্ডের খাঁজে আটকে যায়, বোর্ডের
খাঁজে আটকে যায়, বোর্ডের খাঁজে আটকে যায়। এক ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল নাই, ভেরি গুড। তাহলে এখন আসো, বুঝছো আশা করি? বুঝছি, বুঝলে খুব ভালো, আগায় যাই। দেখো ভাইয়ারা, এগুলা পরীক্ষায় এত আঠার মতো ইম্পর্টেন্ট না, আসার মতো ইম্পর্টেন্ট হচ্ছে ধাতু নিষ্কাশন, বুঝছো? ওই ধাতুর পার্ট এই আমাদের পরের ক্লাসগুলো যেগুলো আসবে এগুলো পরীক্ষা আসার মতো বেশি। এগুলা খ ট এর জন্য ঠিক আছে, অনুধাবন বা শর্ট কোশ্চেনের জন্য এগুলা ঠিক আছে, ঠিক আছে, অনুধাবন বা শর্ট কোশ্চেন। তো কেন এত ডিটেলসে শিখাচ্ছি? আমরা আমাদের চ্যানেলের নাম হচ্ছে রিথিঙ্ক, ট্রাই টু থিঙ্ক রে ভাই। অনেকের মধ্যে এই চিন্তা আছে যে ভাই যা লাগবে শুধু ওগুলো একটু পড়ি না, এটা কি আসলে মজার কিছু না? এটা কি আমার ব্রেনটারে কাজে লাগালাম না? একটা জিনিস জানলাম না, হাউ টু সলভ সামথিং। তাহলে এগুলো একটু শিখো, কনসেপ্টগুলো শিখো, শিখে হচ্ছে গিয়ে মানে এগুলো আমরা কাজে লাগাই। আমাদের দেশে খনিজ আছে, বুঝছো? আমি এগুলো কোনো একটা ক্লাসে আমি এটা নিয়ে ছোটোখাটো করে গল্প করবো যে আমাদের দেশে খনিজ আছে কিন্তু আমরা উঠাইতে পারতেছি না, আমরা এগুলো পারি না। ওয়াই ম্যান, ওয়াই পারি না কেন? উঠায় বেচা বুচা আরও কত ধনী হতে পারবো আমরা, আমাদের দেশে কাজে লাগবে, আমাদের দেশে এই অর্থনৈতিক যে সমস্যাগুলো এগুলো কাটাইতে পারবো। উড়াইতে পারি না, বেচতে পারি না, কিছু করতে পারতেছি না। আবার আরেক জায়গা থেকে কোম্পানি আইসা বলে আমরা উড়ামু, উড়ে আবার কি হেরা নিজেরাই বেচে দিবে, বেচা বুচা টাকা টোকা হেরাই পেয়ে গেল। তো আমরা কি পাইলাম? আমাদের দেশের জিনিস আমরা কি পাইলাম? সো এই যে এই মাইনিং পেট্রোলিয়াম, দেখো বিভিন্ন জায়গায় পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং আছে, বিভিন্ন আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলোর মধ্যে এমআইএসটিতে আছে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, সাস্টে আছে, বুয়েটে মোস্ট প্রবাবলি মাইনিং ইঞ্জিনিয়ারিং আছে, আই হ্যাভ টু রিচেক। সো গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং আছে। এগুলা কেন সংযোজন করতেছে? এগুলো যাতে আমরা শিখে আমরা নিজেরাই জানি পারি, এই ইঞ্জিনিয়ারিংয়ের কাজগুলো পারি, এটা ভালো করে শিখো, শিক্ষা নিজেরাই ইঞ্জিনিয়ার হও। আই ওয়ান্ট দ্যাট। আমি তো দেখো আমাদের উদ্দেশ্য, বিশেষ করে আমি পার্সোনালি বলবো তুমি এ প্লাস পাও, আমি তো চাই তুমি খালি এ প্লাস পাবা, এটাই তো যথেষ্ট না রে বাবা। তুমি এমন কিছু হও যেন তোমাকে আমরা কাজে লাগাইতে পারি। তুমি হও সেই আনসাং হিরো যে হচ্ছে গিয়ে আমাদের এইসব সমস্যা যেগুলো আমরা নিজেরা পারি না এগুলো আমরা করি। আমরা কেন চাইনিজদের নিয়ে আসবো ভাই ম্যান? আমার দেখতে একটু চাইনিজ লাগে, আই নো, কিন্তু আমি তো আসলে দেশি মাল, মানে আমি দেশি পার্সন। তো আমরা দেশি যারা, আমরা নিজেরাই কি করব, আমরা নিজেরাই হচ্ছে গিয়ে আমরা চাইনিজ লোক কেন আনবো? আমরা নিজেরা করব। ক্লিয়ার? কি বোঝা গেছে? সো এই বিষয়গুলো শিখো, শুধু এ প্লাসের চিন্তা মাথা রাখো না, বোঝো বিষয়গুলো। হ্যাঁ, আমি আশা করি ব্যাপারটা বুঝাতে পারছি। আমরা পরের পদ্ধতিগুলো দেখি, রাইট? ওকে, আসো। ফেনা ভাসমান পদ্ধতি। ফেনা ভাসমান পদ্ধতি, দেখো ফেনা ভাসমান পদ্ধতিতে আসলে ঘটনাটা কি ঘটে এটা একদম সিম্পলি বুঝাবো। এটা জিনিসটা ছোট্ট জিনিস কিন্তু মনে হয় কি না কি জানি। ফেনা ভাসমান পদ্ধতি মানে হচ্ছে ফ্রোথ ফ্লোটেশন সিস্টেম। ভাসমান মানে হচ্ছে কি, ভাসমানটা হচ্ছে ফ্লোটেশন, আর ফ্রোথ মানে হচ্ছে ফেনা। ফ্রোথ ফ্লোটেশন সিস্টেম, ফ্রোথ মানে কি, ফ্রোথ মানে হচ্ছে ফেনা। দেখো ফ্রোথ বাবলস ক্যারিং সালফাইড ওর পার্টিকেলস বোঝাচ্ছে কি? আচ্ছা প্রথমে আগে আমি বলি, ওই যে গ্যাঙ্গে চলে আসছে, এই জায়গায় হচ্ছে গিয়ে একটা এরকম কি আছে, পাত্র আছে। এই পাত্রের মধ্যে দেখো একটা বড় কন্টেইনার, এটার মধ্যে তুমি ওর ঢাইলা দিবা। ওর মানে কি, আকরিক ঢাইলা দিবা, আকরিক। তাহলে আমরা পাত্রে কি ঢালছি? আমরা পাত্রে ঢালছি আকরিক। তো তো গোলাপি কালার দিয়ে দিই, সব জায়গায় দেখা যায়, সাদা কালো সব জায়গায় মোটামুটি চলে, সুইট করে। আকরিক, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার এটার মধ্য দিয়ে এরকম একটা নল ঢুকাই দেবো, যেখানে এরকম ছোট ছোট চেম্বার আছে। এই চেম্বার দিয়ে বাবল সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? বাবল সৃষ্টি হয়। বাবলস, কিসের বাবলস? ওই যে তুমি যে বাতাস দিচ্ছ, বুঝছো? এই যে কম্প্রেসড এয়ার মানে কি? কম্প্রেসড এয়ার মানে এদিক দিয়ে বাতাস দিচ্ছি। কি দিচ্ছি? এদিক দিয়ে বাতাস দিচ্ছি। বাতাসটা গিয়ে ভিতরের দিকে যাবে, চাপ দিয়ে ভিতরে যাবে, গিয়ে তারপরে এখান থেকে ছোট ছোট জায়গা থেকে বাতাস যদি ছোট ছোট জায়গা থেকে বের হয় তাহলে কি বের হয়? বাবল আকারে বের হয়। এই যে বাবলটা বের হবে। আচ্ছা, এর মাঝখান দিয়ে তুমি আবার আগে থেকে কি করে রাখছো? আগে থেকে অল্প অল্প করে তেল ঢেলে রাখছো। এই যে এগুলা তেল, এগুলাকে বলা হচ্ছে পাইন ওয়েল, এই ওয়াটার কন্টেনিং পাইন ওয়েল। মানে এই ওয়েলগুলো হচ্ছে গিয়ে পানির মধ্যে কিছুটা মিক্সড আপ হয়ে যেতে পারে, এরকম একটা বিষয়। হ্যাঁ, কারণ সাধারণত পানি আর তেল তো মিশে না, তো এইগুলো আসলে পানির মধ্যে ঢুকে যেতে পারে সামহাউ। ঠিক আছে, তো যখন এয়ার প্রেশারটা তুমি দিবা, তুমি কিন্তু আকরিক দিয়ে রাখছো। দেখো যেমন এই ঘটনাটা ঘটে মেইনলি আমরা প্রসেসটা ইউজ করি হচ্ছে জিঙ্ক সালফাইডের জন্য। ফ্রোথ ফ্লোটেশন সিস্টেমটা কার জন্য ইউজ করি? জিঙ্ক সালফাইড। ওকে, জিঙ্ক সালফাইডের জন্য আমরা মেইনলি এই প্রসেসটা ইউজ করি। এখান থেকে আমরা আসলে কি করি? এখান থেকে এই যে সালফাইড ওর, তাহলে এটাকে আমরা বলছি কি ওর বলো তো? সালফাইড ওর, বাংলায় বললে
সালফাইড আকরিক, সালফাইড ওর বা সালফাইড আকরিক, সালফাইড আকরিক বলতেছি আমরা এটাকে, সালফাইড আকরিক। তাহলে এই সালফাইড আকরিক গুলা, এইগুলাই হচ্ছে এই যে জিঙ্ক সালফাইড, যেটাকে এই জিঙ্ক সালফাইডটাকেই আমরা এখন কি করব, এটাই হচ্ছে আমরা বিশুদ্ধ করতে চাচ্ছি। এটাই তো আমাদের টার্গেট, তাই না? এটা আমরা বিশুদ্ধ করতে চাচ্ছি। এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে ওই যে খনিজ মল, অপদ্রব্য বা গ্যাঙ্গে আছে। তা এখন আসো, এইবার তুমি তাহলে আমরা কোথায় ছিলাম? বাতাস দিলাম, বাবল সৃষ্টি হলো, আর ওয়াটার অয়েল আছে, অয়েল। এই বাবলগুলো যখন সৃষ্টি হবে তখন কি হবে জানো? তখন হচ্ছে এই যে দেখো আমাদের যে জিঙ্ক সালফাইডের অংশগুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে আমাদের বিশুদ্ধ জিঙ্ক সালফাইড। এগুলো তেলের সাথে মিশে যাবে। কোথায় মিশে যাবে? তেলের সাথে। এই যে তেলের কণা আছে, এই যে তেলের কণা, এই তেলের কণার সাথে এগুলো মিশে যাবে, মিশে উপরে উঠে যাবে। কেন? কারণ তুমি বাবল দিছো, বাবল সৃষ্টি হওয়াতে বাবলের ধাক্কা এটা উপরে উঠে যাবে। উপরে উঠে গেলে সালফাইড এইটা, এই যে এইটা হচ্ছে পাইন অয়েল বা পাইন তেলে মিশে বিশুদ্ধটা, আচ্ছা আমি এখান থেকে বলি, বিশুদ্ধটা পাইন তেলে মিশে যায়, পাইন তেলে মিশে যায়, বুঝছো? বিশুদ্ধটা কই তেলে মিশে যায়? পাইন তেলে মিশে যায়। তাহলে এই যে পাইন তেলে যে বিশুদ্ধটা মিশতেছে, পাইন তেলে এই জিনিসটা এবার বাবলের প্রভাবে উপরে উঠে যাবে। তাহলে অবিশুদ্ধটা কোথায়? অবিশুদ্ধগুলো এই যে এখানে আঁকে নাই, আমি একটু এঁকে দিচ্ছি, এগুলো হচ্ছে এই যে গঙ্গে। এগুলা তেলের সাথে মিশবে না, এগুলা নিচে পড়ে যাবে। তাহলে এগুলাই হচ্ছে গ্যাঙ্গে বা আমাদের সেই খনিজ মল, এগুলাই হচ্ছে খনিজ মল, খনিজ মল। এটাই নিচে পড়ে যাবে, গ্যাঙ্গেগুলো নিচে পড়ে যাবে। ক্লিয়ার? তাহলে উপরের দিকে যে ভাসমান অবস্থায় আছে, এই যে এগুলা এখানে দেখায় দিই একটা কালারে, কি কালার নেওয়া যায়, কি কালার নেওয়া যায়, লালটা নিলাম। এই যে তোমার যে ভাসমানগুলো আছে না, ভাসমান, এগুলাই হচ্ছে ফ্যানার মতো, ফ্যানের মতো ভাসমান তৈলাক্ত স্তর সৃষ্টি হয়, ভাসমান তৈলাক্ত স্তর, ভাসমান তৈলাক্ত স্তর। এটার মধ্যেই আমাদের কি আছে? এটার মধ্যে আমাদের ওর আছে। কিসের ওর? জিঙ্ক সালফাইডের ওর আছে। আকরিক, কি আকরিক? বিশুদ্ধ আকরিক আছে। বুঝছো? এইভাবে আমরা ফ্লোটেশন মানে এরকম ফেনার মতো যে তৈলাক্ত স্তর, এইটা ভাসমান, এটা ফেনা কেন হয়ে যায় জানো? ওই যে তুমি বাবল সৃষ্টি করছো, যে এই বাবলটাই কিন্তু ফেনা সৃষ্টি করে ফেলে। এই জন্য এই তেলের যে স্তরটা আছে এটা ফেনার মতো হয়ে যায়, জাস্ট বিকজ অফ দ্যাট বাবল। আর বাবল না দিলে কিন্তু উপরে উঠবে না, বাবলটাও লাগবে। সরি। তাহলে এইখানে কি বুঝছো বিষয়টা? ফেনা ভাসমান পদ্ধতি ক্লিয়ার, একদম ক্লিয়ার কনসেপ্ট। ইঞ্জিনিয়ার হয়ে যাবা এখন থেকে, তোমরা ইঞ্জিনিয়ার হয়ে যাবা। ঠিক আছে? দেখো এগুলো শিখতেছি আমরা, ইঞ্জিনিয়ারিং শিখতেছি। বাই দ্য ওয়ে, আমরা তাহলে এবার হচ্ছে নেক্সট স্টেপে চলে যাই, আমরা পরের পদ্ধতিতে যাই। আমাদের আবারও সেম টার্গেট, খনিজ মলটাকে আলাদা করে দিব, আমাদের বিশুদ্ধ আকরিকটাকে সংগ্রহ করে ফেলবো আলাদা করে। নেক্সট স্টেপ, নেক্সট হচ্ছে চুম্বকীয় পৃথক। এটা সবচেয়ে সহজ। দিস ওয়ান ইজ দ্য ইজিয়েস্ট মেথড, ইজিয়েস্ট ম্যাগনেটিক সেপারেশন, ইজিয়েস্ট মেথড। দেখো কি হয়েছে, এখানে কি হয়, তুমি সেই চূর্ণ বিচূর্ণ আকরিক আবার ঢালবা, চূর্ণ বিচূর্ণ আকরিক, কারণ এটা আলাদা মেথড, আমরা আলাদা জিনিস দেখতেছি। চূর্ণ বিচূর্ণ আকরিক, এটা তুমি ঢালবা, এই যে গোড়া গোড়া পড়তেছে। দেখো এইটার মধ্যে কিছু অংশ আছে যাদের যেই আকরিকটা আমাদের যেটাকে দরকার, যেটাকে আমাদের দরকার, ওই আকরিকটাকে আমরা কি করব, ওই দরকারি যে আকরিকটা, সেই দরকারি আকরিকটাকে আমরা হচ্ছে গিয়ে, ওই দরকারি আকরিকটা আমাদের চৌম্বকীয় ধর্ম আছে, মানে সেটা চৌম্বকের প্রতি আকর্ষণ বোধ করে। আচ্ছা, তো যেটা বলছিলাম, চূর্ণ বিচূর্ণ আকরিকটা আমরা প্রবেশ করাবো, প্রবেশ করিয়ে এবার দেখো আমাদের ওই অংশটা, আকরিকের বিশুদ্ধ অংশটা যেটা চৌম্বক দ্বারা আকৃষ্ট হয়, অর্থাৎ তাদের মধ্যে চৌম্বকীয় ধর্ম আছে, সেই অংশটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে আমাদের বিশুদ্ধ অংশ, সেটাকে আমরা কাজে লাগাবো। কিভাবে? এই যে দেখো এই জায়গাটায়, এটাকে বলা হচ্ছে কনভেয়র বেল্ট। এই যে কনভেয়র বেল্টের যে অংশটা
আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি। কনভিয়র বেল্টের যে অংশটা আছে এইটা হচ্ছে চৌম্বকীয় পদার্থ। দেখো এই বেল্টটা হচ্ছে এই যে বেল্ট, এই যে বেল্টটা, এই বেল্টটা হচ্ছে আমাদের চৌম্বকীয় পদার্থ, চৌম্বকীয়, অর্থাৎ এইটা ম্যাগনেট। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেট, চৌম্বকীয় পদার্থ। দেখো তাহলে ম্যাগনেটিক রোলারের মধ্যে যেই অংশটা বিশুদ্ধ, যখন তোমার এইভাবে রোল হচ্ছে, দেখো আমি দেখাই যেভাবে লাল কালি দিয়ে দেখাই দিচ্ছি। এই অংশটা যেটা এভাবে রোল হচ্ছে, এর মধ্যে যে অংশটা ম্যাগনেট কর্তৃক আকর্ষিত হয়, এই যে এই অংশটা, এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ আকরিক। ঠিক আছে, বিশুদ্ধ আকরিক, এইটা ম্যাগনেট কর্তৃক আকর্ষিত হলে এই বিশুদ্ধ অংশটা কিন্তু দেখো, বিশুদ্ধ অংশটা যেহেতু ম্যাগনেটের প্রতি আকর্ষিত, তার মানে লেগে থাকবে এরকম এই কনভেয়র বেল্টের সাথে। এই যে কনভেয়র বেল্টটা আছে না, এটার সাথে এরকম লেগে থাকবে। তাহলে লেগে 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 এদিক দিয়ে এইভাবে পড়ে যাবে, অভিকর্ষ বলের প্রভাবে এই সাইড দিয়ে পড়ে যাবে। আর যেই অংশটা অপদ্রব্যটাকে আমি একটু কালা কালা দিয়ে দেখাই দিই, সাদা সাদা কালা কালা। হ্যাঁ, তাই এই অপদ্রব্যর অংশটা যেটা ম্যাগনেট কর্তৃক আকৃষ্ট নয়, এই যে এটা, এই মনে করো যে এদিক থেকে আসতেছে ওরের সাথে কালো অংশটা, যেটা অপদ্রব্য, ম্যাগনেট কর্তৃক আকৃষ্ট নয়, এটা দেখো এই যে যেহেতু এই জিনিসটা যেহেতু ম্যাগনেট কর্তৃক আকৃষ্ট নয়, তাহলে এটা ম্যাগনেট থেকে একটু দূরে সরে যাবে, একটু দূরে সরে গিয়ে এইখানে এসে জমা হবে। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের খনিজ মল বা অপদ্রব্য। এটা কি? এটা হচ্ছে আমাদের, মুছে গেল লালটা, এই যে গ্লিচ হয়েছে, গ্লিচ। এটা ছিল আমাদের কি? এটা ছিল আমাদের বিশুদ্ধ, এটা আমাদের কি ছিল? বিশুদ্ধ ছিল। আর এইটা হচ্ছে আমাদের খনিজ মল বা হচ্ছে গ্লিচ। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে এই অংশটা হচ্ছে যেটা আমাদের এই যে পাউডার ওরের অংশটা, এটা বাইরে দিয়ে পড়ে যাচ্ছে। বাইরে কেন পড়ে যাচ্ছে? কারণ হলো গিয়া এটা ম্যাগনেট কর্তৃক, অর্থাৎ এই যে চৌম্বকীয় পদার্থ কর্তৃক আকৃষ্ট নয় কোনটা? যেটা যে অপদ্রব্য, যেটা অবিশুদ্ধ অংশটা, ময়লা অংশটা। ঠিক আছে, তাহলে এরকম, তাহলে আমাদের দেখো আমরা এখান থেকে সামারি কি বলতে পারি? আমরা সামারি বলতে পারি যে চৌম্বকের প্রতি আকৃষ্ট, চৌম্বক আকৃষ্ট যেটা, সেটা হচ্ছে বিশুদ্ধ। ঠিক আছে, এটা আমাদের বিশুদ্ধ আকরিকের অংশটা। আর এটা হচ্ছে গিয়ে চৌম্বকের প্রতি আকৃষ্ট নয়, যেটা দূরে পড়ে যায়, যেটা দূরে পড়ে যাচ্ছে, আকৃষ্ট নয় যেটা, এটা হচ্ছে দূরে পড়ে যাচ্ছে যেটা, এই যে এটা হচ্ছে আমাদের খনিজ মল। ঠিক আছে, খনিজ মল যেটা দূরে পড়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের খনিজ মল আর বিশুদ্ধ আকরিক আলাদা হয়ে গেল। এই চৌম্বক, এটা তো একদম ইজি প্রসেস, বুঝতেই পারছো, একদম নর্মাল জিনিস, একেবারে নর্মাল। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। ওকে, তো আমাদের এবার হচ্ছে এই যে আমরা বিশুদ্ধ আকরিকটা সেপারেট করব, তার লাস্ট পদ্ধতিতে চলে আসছি। দেখো এর আগের যে পদ্ধতিগুলো ছিল ভাইয়ারা, এইগুলা সব দেখো ভৌত পদ্ধতি। দেখছো এই যে এই তিনটা, কোন তিনটা বলো তো? এই যে এই তিনটা, এইটা আর হচ্ছে এইটা, এই পদ্ধতিগুলো সব হচ্ছে ভৌত পদ্ধতি ছিল। এখানে আমরা কোনো বিক্রিয়া ঘটাই নাই, কোনো রাসায়নিক পদ্ধতি কি ঘটাইছি বলো তো? কোনো ধরনের বিক্রিয়া এখানে হয় নাই। বাট এইগুলা দিয়েও যখন কাজ না হয়, লাস্টে গিয়ে তোমাকে রাসায়নিক কাজ কারবার করা লাগে, বিক্রিয়া করানো লাগে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শেষ প্রচেষ্টা। মানে এগুলা করে যখন কাজ না হচ্ছে ভৌত পদ্ধতি, তখন আমাদেরকে কেমিক্যাল ওয়েতে যাওয়া লাগে। এইটাই হচ্ছে সেই লাস্ট পদ্ধতি যেটাতে আমরা কেমিক্যাল ওয়েতে যেতে চাই। তো কি হয় রাসায়নিক পদ্ধতিতে? দেখো প্রথমেই আমি বলি, আমাদের রাসায়নিক পদ্ধতিতে যেটা আমাদের বইতে যেটা দেখানো হয়েছে, আরো অনেক পদ্ধতি আছে আমাদের যেটা লাগবে, বা বইতে আমাদের যেটা আমাদের পড়বো আমরা, সেটা হচ্ছে গিয়ে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড, অবিশুদ্ধ বক্সাইট থেকে। আমি একদম আর একটু ক্লিয়ারলি বলি, আচ্ছা আমি অবিশুদ্ধ কথাটা ব্র্যাকেটে লিখে দিই, সেটাই ভালো হয়। যেটার মধ্যে কি আছে? অবিশুদ্ধ মিশ্রণ আছে, পুরোপুরি বিশুদ্ধ না। হ্যাঁ, এই অবিশুদ্ধ বক্সাইট থেকে আমরা কি করব? অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা হচ্ছে গিয়ে ঘনীকরণ করে বের করব আর কি। এটাকে আমরা বলতেছি অ্যালুমিনিয়াম অক্সাইড পৃথকীকরণ। যেহেতু এটা একটা হচ্ছে গিয়ে কি পৃথকীকরণ প্রসেস, ঘনীকরণ প্রসেসটা পৃথকীকরণ, বা আমি বলতে পারি কি, আমরা বলতে পারি হচ্ছে
ঘনীকরণ, তাই না? ঘনীকরণ করা মানেই তো বুঝতে পারছো সেপারেট করা বা পৃথকী করা। আমাদের এই টপিকটা দেখতে হবে রাসায়নিকভাবে। তাহলে আসো বক্সাইটটা কি জানো ছিল ভাইয়ারা? বক্সাইটের কথা কি তোমাদের মনে আছে? বক্সাইট কি? বক্সাইট আমি শুরুতেই বলেছি, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। আমি এটা একটু ছোট করে দেই। বক্সাইটটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড 2 অণু পানি, এইটা হচ্ছে আমাদের বক্সাইট। ঠিক আছে। আচ্ছা, এই বক্সাইডের সাথে অবিশুদ্ধ উপাদান হিসাবে কি কি থাকতে পারে? দেখো এইটার সাথে আমি বলে দেই অবিশুদ্ধ উপাদান হিসাবে কি কি থাকে। অবিশুদ্ধ উপাদান হিসাবে কি কি থাকতে পারে? দেখো এই টাইটানিয়াম অক্সাইড থাকতে পারে, টাইটানিয়াম অক্সাইড থাকতে পারে। ঠিক আছে। আর কি থাকতে পারে? থাকতে পারে আয়রন অক্সাইড, Fe2O3, আয়রন অক্সাইড। তোমাদের বইতে দেখবা লেখা আছে টাইটানিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড। তাছাড়া বালি লেখা আছে, বালি। বালি কি? বালি হচ্ছে সিলিকা, সিলিকন অক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বালি, এটা আমাদের বালি, সিলিকা। ঠিক আছে, এইটা আছে। ওকে, তাহলে অবিশুদ্ধ উপাদান হিসাবে এগুলো থাকতে পারে। এই উপাদানগুলো হচ্ছে অবিশুদ্ধ। এই উপাদানগুলো কি? এই উপাদানগুলো অবিশুদ্ধ। ঠিক আছে, এই উপাদানগুলো অবিশুদ্ধ বক্সাইডের। তাহলে আসো আমরা দেখি। সো অবিশুদ্ধ উপাদান আছে, এইটাকে আমরা এইগুলাকে সরায় ফেলবো। প্রথম কাজ, প্রথম কাজ, প্রথম কাজ কি? স্টেপ নাম্বার 1। কিভাবে? কয়েকটা স্টেপ ফলো করব আমরা। স্টেপ নাম্বার 1, দেখো আমাদের কাছে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড উইথ ওয়াটার, 2 মলিকিউলস অফ ওয়াটার, মানে 2 অণু পানির সাথে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে বক্সাইড। এইটা শুধুমাত্র এবং শুধুমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, শুধুমাত্র অ্যালুমিনিয়াম অক্সাইডের অংশটা। অবিশুদ্ধ যতগুলো আছে এগুলা একটাও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশনটা করবে না। করে দেখো এই যে এই বিশুদ্ধ অংশটা, অ্যালুমিনিয়াম অক্সাইডের যে বিশুদ্ধ অংশটা, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করবে। করে দেখো, করে আমাদেরকে দিবে সোডিয়াম অ্যালুমিনেট, এবং এটার সাথে আমরা কিছু পানি পাবো। এবং এটা কিন্তু আসলে হিট, এই প্রসেস আমাদের কি দিতে হয়? এই প্রসেস আমাদেরকে হিট দিতে হয়। সোডিয়াম অ্যালুমিনেট আর পানি, তাহলে এই যৌগটার নাম কি বললাম ভাইয়ারা? মনে আছে? এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। এই প্রসেসটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, তারপরে চলে যাই স্টেপ 2-তে। স্টেপ নাম্বার 2, স্টেপ 2। স্টেপ 2-তে কি আসবে? স্টেপ 2-তে হচ্ছে আমাদের এই যে সোডিয়াম অ্যালুমিনেট আর পানি, এইটা রিঅ্যাক্ট করবে। সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি এইটা রিঅ্যাক্ট করবে। ঠিক আছে, রিঅ্যাক্ট করে এখান থেকে আমাদেরকে আলাদা করে দিবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এটা আমি আরেকটু স্পেসিফাই করে দিই। হ্যাঁ, দেখো এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা ঘটনার মধ্যে একটা স্পেশাল ঘটনা আছে। এই জায়গাটাতেই মেইন সেপারেশনটা ঘটে। মেইন সেপারেশন বলতে কি? প্রথমত তো এটা বিক্রিয়া করতেছে না, এটা আলাদা হয়ে গেল। শুধুমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট দিল। এবারে সোডিয়াম অ্যালুমিনেটের মধ্যে আবার কি ঢুকে গেল? সোডিয়াম ঢুকে গেল। এই সোডিয়াম তো আমরা চাই না। এই সোডিয়ামটা এবার বের করবো কিভাবে? এই পানিতে এটাকে, এই সোডিয়াম অ্যালুমিনেটটাকে আরো অতিরিক্ত পানিতে দ্রবণ করবো, যেটা তোমাদের বইতে লেখা নাই। এই অতিরিক্ত পানিতে দ্রবীভূত করবো। তার মানে কি এখানে যা পানি সৃষ্টি হয়েছে তা যথেষ্ট নয়, আরও পানি দিতে হবে যাতে দ্রবীভূত হয় সোডিয়াম অ্যালুমিনেটটা। সোডিয়াম অ্যালুমিনেটটা দ্রবীভূত হওয়ার পর সেখান থেকে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অংশটা পাওয়া যায়, এটা হচ্ছে অদ্রবণীয়, এটা তলানিতে পড়ে যায়। আর সোডিয়াম হাইড্রোক্সাইড পাশে দেখো অ্যাকুয়াস লিখছি। অ্যাকুয়াস মানে কি তোমরা জানো? দ্রবণীয়, মানে এটা পানিতে মিশে যায়, এটা তলানি কিন্তু পড়ে না। তাহলে এইটা হচ্ছে অদ্রবণীয় অংশ, এটা সেই অদ্রবণীয় অংশ, অদ্রবণীয়। এইটা তলানিতে জমে, তলানি আকারে জমে, নিচে নিচে জমে যায়। এবার এটা নিয়ে আমরা কাজ করবো, এটা সরাই ফেলবো। আর যেটা পানিতে দ্রবীভূত ছিল, এই অংশটা কি? এই অংশটা হচ্ছে পানিতে দ্রবণীয়, দ্রবণীয় পানির মধ্যেই থেকে যায়, পানি থেকে আর বের হয় না। তাহলে এটা আলাদা হয়ে গেল, শেষ।
এবার তলানি থেকে আমরা বের করে ফেললাম, কি বের করে ফেললাম? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড চাই না, বক্সাইড আমাদের কি ছিল? অক্সাইড ছিল। আমরা তো ঘনীকরণ করার উদ্দেশ্যটা কি? ঘনীকরণের উদ্দেশ্য হচ্ছে এটাকে বক্সাইড অক্সাইড আকারে পাওয়া। সো অক্সাইডটা মানে আমরা এখান থেকে বের করে ফেলতে চাই, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড না। তাহলে অক্সাইড আকারে যদি পেতে চাই তাহলে আমাদের পরের কাজটা কি? অক্সাইড আকারে পেতে চাইলে স্টেপ 3 অক্সাইড আকারে পেতে চাইলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এইটাকে অক্সাইড আকারে পেতে চাইলে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিতে হবে। 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যালুমিনিয়াম অক্সাইড পেয়ে যাব, আর এখান থেকে পানি আলাদা হয়ে যাবে। সো দিস ইজ আওয়ার অ্যালুমিনিয়াম অক্সাইড। সো দিস ইজ আওয়ার কাঙ্ক্ষিত অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, দিস ইজ আওয়ার অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এইভাবে আমরা রাসায়নিক পদ্ধতি, যখন আমাদের ওই 3টা পদ্ধতি, কোন 3টা? চৌম্বকীয় কিংবা হচ্ছে ফ্লোরেসেন্ট মানে ফ্যান অফ ভাসমান বা হাইড্রোলাইটিক, এই পদ্ধতিগুলো যখন আর কাজ দিতে পারে না, ওইসব কেসে গিয়ে আমাদের রাসায়নিক মেথড অ্যাপ্লাই করা লাগে। সো আমরা রাসায়নিক পদ্ধতি অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডটা আলাদা করে ফেলি, অর্থাৎ এটা আমাদের ঘনীকরণের সর্বশেষ পদ্ধতি। তাহলে এর পরের স্টেপ হচ্ছে আমাদের পরের স্টেপ যে অক্সাইড মুক্তকরণ, এই ধরনের ডিটেলসগুলো আমরা হচ্ছে দেখব আমাদের নেক্সট ক্লাসে। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।